সুপ্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান এসএটিভি সংলাপ। সঙ্গে আছি আমি মাহমুদ আল ফয়সাল। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের যত অস্থিরতা। এ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য চারজন অতিথি রয়েছেন আমাদের স্টুডিওতে। আমার ঠিক ডানে রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। তারপরে রয়েছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর জাহেদ উর রহমান। আমার ঠিক বামে রয়েছেন সাবেক সচিব এবং এবি পার্টির চেয়ারম্যান AFM সুলাইমান চৌধুরী। সবশেষ ঠিক বামে রয়েছেন G9-এর সাধারণ সম্পাদক ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত। আগেই বলেছি আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের যত অস্থিরতা। জাতি হিসাবে আমাদের অনেক অর্জন রয়েছে, কিন্তু অস্থিরতার কারণে সেই অর্জনগুলোকে আমরা ধরে রাখতে পারছি না। সকল অর্জন বিসর্জনে যাবে যদি আমরা ধীর স্থির না হই, যদি সিদ্ধান্ত নিতে আমাদের ভুল হয়। বর্তমান প্রেক্ষাপটে আমরা চারদিকে কিছু অস্থিরতা লক্ষ্য করছি। এই পরিলক্ষিত অস্থিরতা থেকে উত্তরণের উপায় যদি আমরা খুঁজে বের করতে না পারি, আমাদের বহু ত্যাগের বিনিময়ে যে অর্জন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অর্জন, সেই অর্জন তো বটেই, এমনকি আমাদের সার্বভৌমত্ব পর্যন্ত বিপন্ন হতে পারে। কি বলবেন আমাদের অতিথিরা, সে বিষয় নিয়ে আলোচনা করব, অতিথিদের মতামত শুনব। চলুন আমরা আলোচনা শুরু করতে চাই জনাব জুনায়েদ সাকি আপনাকে দিয়ে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে মাত্র 13 দিন। তাদের কিন্তু মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে একটি নির্বাচনের আয়োজন করা এবং কিছু সংস্কার, তার গাইডলাইনটা ঠিক করে দেয়া। কিন্তু এই সরকার আসার পর থেকে, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আসার পর থেকেই একের পর এক তাদের কাছে দাবি উত্থাপন করা হচ্ছে। ওনারা কি দাবি পূরণের জন্য এসছেন? কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমি আমার সম্মানিত সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এই অন্তর্বর্তী সরকারটি আগেকার সরকারগুলো, যেমন আমরা বিভিন্ন সময়ে তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তী সরকার দেখেছি, তার চাইতে একেবারেই ভিন্ন। এটা যেভাবে একটা ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে এবং আমাদের এত সহস্রাধিক এখন বিভিন্ন জায়গায় এটা সংখ্যার জায়গায় আসছে, আমাদের রক্তের বিনিময়ে হাজার হাজার ছাত্র, লক্ষ কোটি মানুষের লড়াই, তাদের আত্মত্যাগ, এখনও হাজার হাজার শিক্ষার্থী কিংবা জনতার একটা অংশ হাসপাতালে কাতরাচ্ছেন। তো সেই তার উপর দাঁড়িয়ে এই সরকারটি গঠিত হয়েছে এবং মানে অনেক, যাকে বলে যে দীর্ঘদিনের চেপে থাকা একটা জনগোষ্ঠী, সেটা যাকে বলে যে নতুন করে নিজেদেরকে অবারিত করতে পারছে এবং তার মধ্যে দিয়ে তাদের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন সবই বেরিয়ে আসছে। এবং এই সরকারকে কিন্তু তাকে ধারণ করার একটা দায়িত্ব, একটা দায় তাদের আছে। কাজে এই সরকারটি ঠিক আগের মতো কেবলমাত্র একটি নির্বাচন, এইটা বললেই এটা শেষ হয়ে যায় না। দ্বিতীয়ত, কেবলমাত্র একটি নির্বাচন করতে গেলেও বাংলাদেশে যে অবস্থাটা গত 15 বছর ধরে বিশেষভাবে এই ফ্যাসিস্ট সরকার করে রেখেছে, তাতে এটা আসলে একটি নির্বাচনও আয়োজন করতে গেলেও অনেকগুলো কাজ আমাদেরকে করতে হবে। এবং সেই দিক থেকে ধরেন, এক তো হচ্ছে একটা ফ্যাসিস্ট সরকার পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকে, তার প্রতিষ্ঠানগুলোকে পকেটে ঢুকিয়ে শাসন করেছে এবং এটা আমরা বারবার বলেছি এবং সেই পরিণতিটা আমরা পরিষ্কারভাবে দেখতে পেলাম। তাদের পদত্যাগ, দেশত্যাগের সাথে সাথেই সমস্ত রাষ্ট্র ব্যবস্থা প্রায় ভেঙে পড়া, অকার্যকর হওয়ার উপক্রম হয়েছে। কাজে এইখানে দেশে একটা স্থিতাবস্থা আনতে গেলে জানমালের নিরাপত্তা সহ একটা যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে, হত্যাকাণ্ডের বিচার, 15 বছরে যে এই লুট, দুর্নীতি, গুম, খুন, এগুলোর একটা জবাবদিহিতা এবং তার জন্য ট্রাইব্যুনাল, কিংবা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে লুটপাট হয়েছে তাতে যে একটা অর্থনৈতিক সংকটের মধ্যে পুরো দেশকে ফেলে দেওয়া হয়েছে, সেটারও চ্যালেঞ্জ মোকাবেলা এই সরকারকে করতে হবে। এবং এই কাজগুলোর পাশাপাশিই কিন্তু রাজনৈতিক প্রশ্নটা সামনে আসছে এবং এই রাজনীতিতে সবচেয়ে বড় জায়গাটা এসছে যে পুরনো যে ফ্যাসিস্ট বন্দোবস্ত, সেই বন্দোবস্ত কিংবা একটা এই নির্বাচনী কর্তৃত্ববাদ, মাফিয়া রাষ্ট্র, স্বৈরাচারী ক্ষমতা কাঠামো, এই সব কিছু মিলে যে একটা এমন, এটা ভবিষ্যতে রাষ্ট্রবিজ্ঞানে পড়ানো হবে হয়তো, বা যে এই ধরনের একটা শাসন একটা দেশে করা সম্ভব। তো সেইটাকে আপনার
বদলাতে তো হবেই, নতুন একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। তার জন্য যে সংস্কার দরকার, রাষ্ট্রটাকে গণতান্ত্রিক করতে হবে, রূপান্তরটা করতে হবে, সেই জায়গাতে আমাদের কি ধাপে আমরা এগোবো এটা কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি। আমরা এক দফা খুবই অল্প সময়ের জন্য এই অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলো কথা বলতে পেরেছে, এবং সেখানে তাও সবার সাথে এখনো কথা বলা তাদের পক্ষে সম্ভব হয়নি। তো এই কথাগুলো তারা যেটা বলেছেন যে খুব শিগগিরই, সম্ভবত সেপ্টেম্বর মাসেই তারা রাজনৈতিক দলগুলোর সাথে সময় নিয়ে বসবেন কিভাবে রাজনৈতিক প্রক্রিয়াটা এগিয়ে নেওয়া যায়। মাত্র তো এই সরকারটা গঠিত হলো, তাদেরকে একটা কতগুলো আশু কাজ করতে হবে। এখন আমরা রাজনৈতিক প্রক্রিয়ার ধাপগুলো ঠিক করব। প্রথমত প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, কতগুলো আইন বাতিল করা অথবা সংস্কার করা যেগুলো তাদের নির্বাহী আদেশেই সম্ভব। দেন একটা নতুন বন্দোবস্ত কিভাবে হতে পারে, যে এই যে সাংবিধানিকভাবে যেভাবে ক্ষমতা কাঠামোটা আছে সেটা আসলে কীভাবে বদল ঘটতে পারে, সেই সব প্রশ্ন, সেখানে গণতান্ত্রিক নির্বাচন তার একটা অংশ, এবং শেষ পর্যন্ত নতুন একটা বন্দোবস্তের যাত্রা, এই পুরোটাই একটা রাজনৈতিক প্রক্রিয়া। এখন এগুলো আলাপ আলোচনার মধ্যে ঠিক হবে তারা আসলে কতদিন এটা শেষ করতে পারবেন, এবং সবাই আসলে কতদিনের মধ্যে এটা এক্সপেক্ট করে, সেই দিক থেকে হয়তো সময় সীমার নির্ধারণ। এখন এই সময়ের মধ্যে মানুষের সংকট তো থেমে নাই। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন কি, যে গত 15 বছরে, বিশেষভাবে গত 10 বছরে আমি বলবো, যে আমি নিজে একজন রাজনৈতিক কর্মী এবং দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, প্রায় 34 বছর ধরে একটানা রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করছি। আমি ছাত্র জীবন থেকে দেখে এসেছি, ইভেন সরকারি দলের লোকেরাও তাদের শ্রমিক সংগঠন যখন দাবি দেওয়া তোলে তারা আন্দোলনই করে। সরকারি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় ছিল, তাদের শ্রমিক সংগঠন। কিন্তু গত 10 বছরে দেখলাম যারাই আন্দোলন করে, প্রেস ক্লাবের সামনে এসে প্রধানমন্ত্রী আমাদের মা, প্রধানমন্ত্রীর কাছে যেন ভিক্ষা চাওয়া ছাড়া আর কোনো আন্দোলন নাই। আন্দোলন কিংবা জনগণকে একটা ভিক্ষুকের জায়গায় তারা নিয়ে গেছে, যে এইটা তাদেরকে দয়া দাক্ষিণ্যের ব্যাপার। এখন তো মানুষের মধ্যে তো ওই একটা চেতনাবোধ, চেতনা না, মানে একটা মুক্তির জায়গা এসছে, মনে হচ্ছে যে না, এখন আমরা আমাদের মর্যাদা নিয়ে কিছু তুলতে পারবো। এখন প্রতিটি সেক্টরেই তো অসংখ্য সমস্যা, মানুষের বেঁচে থাকার সমস্যা, এবং প্রতিষ্ঠানগুলো মানে এমন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে এগুলো আর চালার অবস্থায় নেই। ফলে আমি মনে করি যে যারা দাবি তুলছেন তাদের দাবিগুলো যে একেবারে অন্যায্য তা না, এবং এই দাবিগুলোর মধ্যে অনেকগুলো আছে একেবারে রুটিরুজির দাবি, তাদের বেঁচে থাকার দাবি, অনেকগুলো আছে প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়। এখন এগুলোকে গুরুত্বের সাথে এঙ্গেজ করা, বিবেচনা করা এই সরকারের একটা অবশ্যই কাজ, কেননা তাকে তো প্রতিষ্ঠানগুলোকে আবার কার্যকর করে তুলতে হবে। এখন সবাই প্রতিদিন সমাবেশ করে এসে মানে রাস্তা ব্লক করবেন কিনা সেইটা তো যার, এটা তো স্বাধীনতা এবং বিবেচনার প্রশ্ন। কিন্তু আমি মনে করি যে, আমরা মনে করি যে সরকারের উচিত হবে এই বিভিন্ন শ্রেণী পেশা যে দাবিগুলো আছে সেগুলোকে এঙ্গেজ করা, তাদের প্রতি আহ্বান জানানো যে কিভাবে তারা দাবিগুলো পেশ করতে পারেন এবং কত দ্রুত তারা যে ব্যবস্থা নেবেন সেই ব্যাপারেও তাদেরকে আশ্বস্ত করা, যে এগুলো এরকম না যে একটা দাবি তোলা হলো আর বুড়ো আঙুল দেখিয়ে দেওয়া হলো। এইটা তাদেরকে বিবেচনার মধ্যে নিতে হবে, যৌক্তিক জায়গাগুলোকে ডেফিনেটলি তাদেরকে আশ্বস্ত করতে হবে। হ্যাঁ জি, আপনার কাছে ফিরবো আবার। অসংখ্য ধন্যবাদ। ডক্টর জাহিদুর রহমান, জুনায়েদ সাকি কিন্তু বলছিলেন দাবি বাস্তবায়ন করতে গিয়ে প্রধান উপদেষ্টার মানে বাসভবনের সামনে অবস্থান কিংবা উপদেষ্টার কার্যালয় ঘেরাও, এই যে বিষয়গুলো, আমরা আসলে এরা দাবি কিছু বাস্তবায়নও করছে, ক্যানভাসটা কি আমরা বড় করে ফেলছি কিনা, অথবা আমরা কি মূল লক্ষ্য থেকে একটু সরে যাচ্ছি, কিংবা আমাদের লক্ষ্যচ্যুতির ক্ষেত্রে এই সব দাবি বাস্তবায়নের যে আন্দোলনগুলো, হ্যাঁ জুনায়েদ সাকি যদিও বলছেন যে তাদেরকে আশ্বস্ত করতে হবে, দাবি মানে জানানোরও একটা প্রক্রিয়া ঠিক করতে হবে, এটা বাসভবনের সামনে অবস্থান নিয়ে কিংবা রাস্তা অবরোধ করে। ধন্যবাদ আপনাকে। মানে আমরা এই আলাপটা এই মুহূর্তে আনছি কারণ একটা সরকার যেটা ন্যূনতম স্টেবল সরকার না, মানে আপনি স্বাধীনতার পর কোনো একটা সরকার এসে দেখলে যে বাংলাদেশে পুলিশ বলে কিছু নেই। হ্যাঁ সঠিক, মানে কোথাও কোনো পুলিশ নেই, পুলিশ টু সাম এক্সটেন্ট এসছে, কিন্তু সেই পুলিশও এখনও সিনসিয়ারলি দায়িত্ব পালন করতে পারছেন বা করছেন কিনা এই প্রশ্ন আমরা করতে পারি। দুটোই হয়তো আছে, অনাস্থার প্রশ্ন আছে, তাদের ভীতি আছে, তারা মনে করছেন, আমি পত্রিকায় রিপোর্ট দেখেছি দুদিন আগেও, যে তারা থানাতেই থাকতে চাইছেন, একটু দূরে থাকা তারা খুব বেশি ঝুঁকিপূর্ণ মনে করছে। হ্যাঁ, গণমানুষের আসলে একটা অবস্থা হয়েছিল যে সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসনের প্রতি মানুষের কিন্তু আস্থাহীনতার মানে একটা, এবং আমি আসলে এখানে আমাদের একজন সাবেক সচিব আছেন,
আমাদের যে সিভিল প্রশাসন আছে তারাও এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য অনেক বিভৎস সব অন্যায় করেছেন। ধরুন 18 সালের রাতে সিল মারা, রিটার্নিং অফিসার কারা ছিল, ডিসিরা ছিল, তাদের নেতৃত্বে এগুলো হয়েছে। কিন্তু যেহেতু ওনারা গুলি করেন না, সিভিল প্রশাসনের প্রতি ক্ষোভ বিক্ষোভ কমই তুলনামূলকভাবে। পুলিশ যেহেতু গুলি করেছে, হত্যা করেছে, পুলিশকে আমরা কনফ্রন্ট করেছি, এই কারণে হয়তো পুলিশের প্রতি ক্ষোভটা অনেক বেশি এবং যৌক্তিক কারণেই, যদিও ওই 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 মানুষগুলো খুব বেশি মতো ছিল। তো যেটা বলছিলাম, যখন এই সময় এই ঘটনাগুলো ঘটছে তখন নিশ্চিতভাবে এই প্রশ্ন আসতে পারে। ধরুন ডক্টর ইউনূসের বাড়ির সামনে যারা অবরোধ করেছিলেন বা এই সময়কার প্রচুর নিয়োগের মধ্যে এই অভিযোগ তো আছে এরা মূলত আওয়ামী লীগের পরিবার থেকে নেওয়া হয়েছে। সুতরাং এই প্রশ্ন কেউ কেউ করেছেন, ইললজিক্যালও না। একটা দেশের ট্রাফিক সিস্টেম ঠিকমতো আদৌ দাঁড়ায়নি এখনও, স্টুডেন্টরা তাদের সিনসিয়ারিটি নিয়ে চেষ্টা করেছে, তারপরে তাদের তো এই টেকনিক্যাল নলেজ নেই। এই সময় যখন আপনি করছেন, এই যে পুরো শহর স্থবির হয়ে যাচ্ছে, যে কেউ রাস্তায় নেমে যাচ্ছি, থাকতে পারে এর মধ্যে। তবে আমি সাকিবের সাথে একেবারেই একমত একটা জায়গায়, আওয়ামী লীগের পুরো সময়টাতে আমরা শুনেছি না আমাদেরকে সাবেক প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলতেন দেইক বিদ্যুৎ বন্ধ করে, ওটা বন্ধ করে, মানে ভাবটা এইরকম, শি ওনস দিস স্টেট বাট শি ইজ দ্য স্টেট, আম দ্য স্টেট কনসেপ্ট, উনি তো স্টেট হয়ে গিয়েছিলেন। তো উনি এসব করেছেন, ফলে আমাদের যে লিস্ট একটা মানবিক মর্যাদা, আমরা যে একটা সিটিজেন অফ দ্য স্টেট, এই পারসেপশনটা তো ছিল না। আমাদের দয়া করে থাকতে দিয়েছে, এটা আওয়ামী লীগের দেশ, আমাদেরকে এখনও জেলে ঢুকিয়ে ফেলেনি, এখনও আমার ঘরে গিয়ে সব নিয়ে যায়নি, সেই জায়গা থেকে তো আমরা আসলে নাগরিক হয়ে উঠছি। সো এটা একটা এই অর্থে পজিটিভ সাইনও যে আমি যখন নাগরিক হয়ে উঠছি, এবং আমি এটাও মনে করি আওয়ামী লীগ নিয়োগকৃত যদি তাদের পরিবারের লোকজনও যদি বঞ্চনার শিকার হয়, তার দায়িত্ব আসলে সরকারকে নিতে হবে। সুতরাং সরকারকেও বের করতে হবে। কিন্তু আমি সবার কাছে এই অ্যাপিলটা করতে চাই যে একটা সরকার 2 সপ্তাহ হয়নি, ইটস আর্লি। আমি সিরিয়াসলি মনে করি আর একটু সময় দেওয়া হোক, তারপর তারা তাদের কাজ শুরু করুক। কিন্তু আমি এটাও একটু যোগ করতে চাই, সেটা হলো যে মূল কাজ, এটা একটু রিপিটেশন হবে, আসলে এটা ডিফারেন্ট সরকার। সুতরাং এর ম্যান্ডেট কি আসলে আমাদের সোসাইটিতে এখনও এটার নিয়ে আমরা এখনও ঐক্যমত্যতে পৌঁছেনি। যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তাদের একটা গুরুত্বপূর্ণ স্টেক আছে, রাজনৈতিক দলগুলোর আছে, অন্য জনগণও কি চায়। সুতরাং আমাদের ওই যে সেপ্টেম্বরের কথা শুনছি, রাজনৈতিক দল এবং সব কিছু মিলে আমাদের আসলে এই আলোচনা করতে হবে যে এই সরকারকে দিয়ে এই সরকারের কার্যপরিধি কতটুকু হবে সেটা ঠিক করা, এবং সেই কার্যপরিধি যদি আমরা একমত হতে পারি তারপর সেটা করার জন্য কতটা সময় লাগবে সেটা ঠিক করা। আমিও ব্যক্তিগতভাবে মনে করি শুধুমাত্র একটা নির্বাচন করে চলে যাবে এই সরকার, এই সরকারের এরকম ম্যান্ডেট নেই। এই সরকারের ম্যান্ডেট আছে কিনা সেই প্রসঙ্গেও একটু বলি। সেটা হচ্ছে আমাদের আগের তত্ত্বাবধায়ক সরকারগুলো যেগুলো কনস্টিটিউশনাল আমাদের 13th অ্যামেন্ডমেন্ট থেকে হতো, সেটা একটা কনস্টিটিউশনাল বেসিস ছিল। এই সরকার ভোট পায়নি, কিন্তু এটা একটা পপুলার সিরিয়াস এবং আপরাইজিংয়ের মধ্য দিয়ে তৈরি হয়েছে। তো এরও কিন্তু ম্যান্ডেট আছে বলে, জনগণের ম্যান্ডেট আছে বলে আমি মনে করি, বিশ্বাস করি। সুতরাং সেটাও তারা কনসিডার করে তারা যদি বেশ কিছু কাজ করতে চান, বিশেষ করে আমাদের পলিটিক্যাল সরকারগুলো অনেক সময় অনেক সংস্কার করতে চান না, তারা যদি সেরকম কিছু অপ্রিয় সংস্কার করতে চান, আমরা মনে হয় সেটা ভালোই হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ফিরবো আবার আপনার কাছে জনাব সুলাইমান চৌধুরী। দাবি বাস্তবায়ন করতে গিয়ে আমরা কোনো অস্থিরতা তৈরি করছি কি না, এটি একটা বিষয়। এবং আরেকটা বিষয়, সাবেক 4 জন মানে রিটায়ারমেন্টে চলে গিয়েছিলেন 4 জন অতিরিক্ত সচিব, তাদেরকে সচিব হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে বঞ্চিতদের পুনর্বাসন আমি তার পক্ষে, কিন্তু অনৈতিকভাবে যখন তাদেরকে মানে বাধ্যতামূলক অবসর কিংবা তাদেরকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়ার যে বিষয়টি ছিল, সে সময় ওনারা কি সরব ছিলেন? আবার আরেকটি বিষয়, সেটি হচ্ছে একজনকে আপনি সুবিধা দিতে গেলেন, তার মধ্যে দিয়ে কিন্তু 10 জনকে আপনি বঞ্চিত করলেন। সেরকম ঘটনা ঘটছে কিনা কি বলবেন আপনি? আপনাকে ধন্যবাদ। আমার সম্মানিত সহ আলোচক বৃন্দকেও অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, দর্শক মণ্ডলীকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুরু করছি শহীদ আবু সাঈদ এবং আরও ছাত্র যারা শহীদ হয়েছেন, শিশু যারা শহীদ হয়েছেন, নারীরা শহীদ হয়েছেন, পুরুষেরা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। বর্তমান যে সরকার আছে এটিকে নানানভাবে অভিহিত করা যায়, এবং আমার ইতিপূর্বেকার 2 সম্মানিত আলোচক ঠিকই বলেছেন, তাদের ম্যান্ডেট আছে এবং এই ম্যান্ডেটটা খুব গভীরে। তাদের কাছে জনগণের প্রত্যাশাও অনেক বেশি, এবং এত প্রত্যাশার মূল কারণ হলো
যে গত প্রায় 15-15.5 বছর যাবৎ জনগণ তাদের কি অভাব আছে, কি অভিযোগ আছে, তারা সরকারের কাছে কি প্রত্যাশা করে, এটা বলতে পারেনি। এই জনগণ যে রাষ্ট্রের মালিক, বিগত 15.5 বছর সরকার এটা স্বীকারই করেনি। অর্থাৎ জনগণের মালিকানায় যে রাষ্ট্র, এটা স্বীকার করেনি, বরং বারবার বলেছে যে তারা তাদের বাবারা এই দেশ স্বাধীন করেছে, সাধারণ মানুষ স্বাধীন করেনি, তারা এই দেশের মালিক প্রকারান্তরে, এটা আমাদেরকে বুঝিয়েছে এবং কার্যক্রম করেছে এই দেশের নাগরিকদেরকে অবজ্ঞা এবং অস্বীকার করে। আর করতে গিয়ে যত ধরনের অন্যায় কাজ, হত্যা, গুম, খুন, লুটপাট, অনাচার, কোনো কিছু তারা বাদ দেয়নি। মানুষের খুব এত চরম সীমাতে পৌঁছে যাওয়ার কারণেই মানুষের এই সরকারের প্রতি প্রত্যাশা বেড়ে গেছে। মানুষ মনে করছে হয়তো এই সরকার তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে বিদায় নিবে, আবার কোন সরকার আসে তাদের কাছে বলতে পারবে কিনা, অথবা তাদের কাছে দাবি পেশ করতে পারবে কিনা, জনগণের এই আশঙ্কাও কিন্তু বিরাজমান, এটা মনে রাখতে হবে। আর আপনিও প্রশ্ন করেছেন, সঙ্গে সঙ্গে আমার স্নেহভাজন জাহিদ ভাইও বলেছেন, আমাকেও ইঙ্গিত করে বলেছেন, কারণ আমি প্রশাসনের একজন সাবেক কর্মকর্তা। আপনি টপ লেভেলে ছিলেন, আপনি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন, আপনি সংস্থাপন সচিব ছিলেন। জি, ওই প্রসঙ্গে বলছি, এই সিভিল আমলারা যে সমস্ত অন্যায় করেছে, মানুষের প্রতি যে জুলুম করেছে, তাদের চার্টার অফ ডিউটি, তাদের কর্মতালিকা যা তা না করে তারা উল্টো করে এই দেশের জনসাধারণের প্রতি অন্যায় করেছে, অবজ্ঞা করেছে, জনসাধারণের অধিকার হরণ করেছে, ক্ষুণ্ণ করেছে। আমি তার তীব্র নিন্দা আজকে জানাই। তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা নিজের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে যথেষ্ট সচেতন হন। আপনারা মনে রাখবেন, আপনারা যে বেতন পান, এইটা এই দেশের মেথর মুচি থেকে শুরু করে গরিব সাধারণের দেওয়া ট্যাক্সের টাকায় আপনাদের ভাত জোটে, আপনাদের কাপড় জোটে, আপনাদের ভরণ পোষণ জোটে। সরকার দেয় মানে জনগণের টাকা দেয়, এই কথা কিন্তু ভুললে চলবে না। এবং আপনারা যে জনগণের চাকর, এইটা মনে রাখবেন। উদাহরণ হিসাবে বলি যে ঢাকা শহরে আমার কোনো জায়গাও নাই, বাড়িও নাই, আমি আরেকটা প্রাইভেট কোম্পানিতে এখনও চাকুরি করি, বিদায় ঢাকা শহরে একটা বাড়ি ভাড়া বাসা মানে ঢাকায় আপনি টিকে আছেন? জি, প্রাইভেট চাকরি করে। জি হ্যাঁ। এখন আমলাদের 2টা 4টা 5টা 10টা বাড়ি হয় কি করে? সমান বেতন তো আমিও পেয়েছি, আমার হয়নি, তাদের হয় কি করে? এটা একটা বড় প্রশ্ন, এই হিসাব জবাব দিতে হবে। এই জন্য আমরা আজকে এই আলোচনার মাধ্যমেও সরকারের কাছে দাবি জানাই, সকলের সম্পদের হিসাব দিন। কে কিভাবে সম্পদ অর্জন করলো তার হিসাব নিন এবং তাকে প্রশ্ন করুন। প্রশ্ন করে এই সমস্ত সম্পদের একটা বিলি ব্যবস্থা যথাযথ করুন। আর যে 4 জনকে নিয়োগ দিয়েছে, এটার কোনো প্রয়োজন ছিল না, অযথা। কেন যে নিয়োগ দিল এটা আমি বুঝি না। অসংখ্য কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত হয়েছেন। আমি জনপ্রশাসন তথা সংস্থাপন সচিব থাকার সময়ে, তার আগের অর্থাৎ 1996 সাল থেকে 2001 সাল এবং 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত, এই 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকার অনেক যোগ্য কর্মকর্তাকে পদোন্নতি বঞ্চিত করেছিল। বাতাসের বিপরীতে গিয়ে আমি তাদেরকে পদোন্নতি দিয়েছিলাম। এই সরকারও হয়তো সামান্য শুরু করেছে, এটা যথেষ্ট নয়। বঞ্চিত যারা, তাদেরকে পদোন্নতি দিন। তাদের মধ্যে অনেক যোগ্য কর্মকর্তা আছে, তাদেরকে বাছাই করে পদায়ন করুন। আর যারা পদোন্নতি পেয়েছেন তারা সবাই কিন্তু খারাপ নন, অনেক ভালো কর্মকর্তা আছেন, তাদেরকে অযথা হয়রানি করবেন না।
কেন করবেন? তার কাছ থেকে সেবা নেবেন, আপনি তাকে ওএসডি করবেন, করলে তো তিনি বেতন পাবেন কর্ম ছাড়া। এটা কেন করবেন? তার কাছ থেকে সেবাও নিন এবং তাকে যোগ্য পদে আসীন করুন, তাহলে দেশও বাঁচবে, সাধারণ মানুষও সেবা পাবে। জি। আর পরিকল্পনার একটা বিষয় দুইজনই উল্লেখ করেছেন, কোনো কিছু বা কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সুন্দর পরিকল্পনা একটা মানে একটা যুক্তিসঙ্গত বিষয়। এখন সুন্দর পরিকল্পনা যদি আপনি না করেন, ঠান্ডা মাথায় চিন্তা করে যদি পরিকল্পনা আপনি না সাজান, তাহলে তো রেগুলার প্রতিদিনই আপনাকে আগুন নিবানোর কাজ করতে হবে। আপনি পরিকল্পনা নিন, জাতির সামনে পেশ করুন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা, এটা সেপ্টেম্বরে কখন করবেন আল্লাহ জানে। আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনে যাওয়ার আগে এই বিষয়ে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে খোলামেলা আলোচনা করুন। আমাদের মূল সমস্যা সেটি হলো আমাদের বর্তমান সংবিধানটি এমনভাবে তৈরি আছে, এবং আমি এটা ভালো করে পড়ে বুঝে শুনে বলছি, এটি এমনভাবে তৈরি করা যে এই বিগত প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা যদি আবার ফিরে এসে দাবি করেন যে আমি এই দেশের প্রধানমন্ত্রী, আপনি এই সংবিধান থাকলে তাকে না করার সুযোগ আপনার জন্য কোন বিপ্লবী সরকার এসে হয়তো এখন আছে আর কি, এমনভাবে কুক্ষিগত করে রেখেছে। এবং এই সংবিধানের নামে একজনের কাছে যাবতীয় ক্ষমতা দিয়ে তাকে স্বৈরাচারী করে তিনি নিজে স্বৈরাচারী হয়ে দেশকে নিজের বাপদাদার তালুক হিসেবে শাসন করেছেন। এমন সংবিধান আমরা চাই না। আমরা সংবিধান চাই গণমুখী, সাধারণ মানুষের অধিকার নিশ্চিত হয় এবং ক্ষমতার ভারসাম্য থাকে, ক্ষমতা ভাগাভাগি হয়, এমন সংবিধান আমরা চাই। অসংখ্য ধন্যবাদ। আবার ফিরবো আপনার কাছে। সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনার কাছ থেকে যে বিষয়টি মানে অন্তর্বর্তীকালীন এই সরকার, তার তো একটা লক্ষ্য থাকবে, সুস্পষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যেই সে অগ্রসর হবে। এবং আপনারা যারা রাজনৈতিক বিশ্লেষক, আপনারাও বলছেন, রাজনৈতিক দলগুলো, জুনায়েদ সাকি তারাও বলছে এই সরকারকে সময় দিতে হবে, হ্যাঁ, তার লক্ষ্য স্থির করবার জন্য। কিন্তু মানে পিক অ্যান্ড চুজ যেন না হয়, যেন প্রায়োরিটি বেস সিদ্ধান্তগুলো হয়, পদক্ষেপগুলো হয়। আপনি কি মনে করেন? যে আপনাকে ধন্যবাদ, এবং আমার সঙ্গে আলোচনায় তিনজন সম্মানিত অতিথি আছেন এবং যারা শুনছে সবার জন্য শুভেচ্ছা। আমার বক্তব্যের শুরুতেই আমি সমবেদনা জানাই এবং দোয়া করছি যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ এই বেল্টের অনেকগুলো জেলার মানুষ এখন সাংঘাতিকভাবে বন্যায় আক্রান্ত। আমার বন্ধু স্বজন অনেকের ফেসবুকে স্ট্যাটাস দেখছি, কারো ফোন কলে শুনছি যে 50-60 বছরে যে বাড়িতে পানি ওঠেনি তারা বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে, এত কষ্টে আছে। এবং আবহাওয়াবিদদের কারো কারো বিশ্লেষণে এরকমও শোনা যাচ্ছে যে এইবার যে অতিবৃষ্টি হয়েছে এবং ত্রিপুরার যে গেটটা অটোমেটিক্যালি পানি রিলিজ করে দেয় পানি বাড়লে, এটা স্বাভাবিক প্রক্রিয়া ওদের জন্য, যেহেতু তারা এরকম বাঁধ, এরকম গেট নির্মাণ করেছে। কিন্তু অন্তত 10 দিন আগে এই বৃষ্টির পূর্বাভাস দেয়া যেত, আমাদের আবহাওয়া অধিদপ্তর সেটা করেনি। এখন এই যে না করাটা, সেই না করাটা অসহযোগিতা নাকি অদূরদর্শিতার কেন করলো? এখন এই যে সরকারটি যেটা আসছে, এরকম প্রতি পদে পদে দেখবেন যে তারা যেই ট্রাবলটায় পড়ার কথা না সেরকম অনেক কিছু পড়ে যাবে। কারণ গত 16 বছর, অনেকে বলছেন বেসিক্যালি 18 বছর ধরে 111 সরকার যখন এলো তখনই কিন্তু আওয়ামী লীগ মাঠ দখল করে ফেললো। প্রশাসন বলেন, পুলিশে বলেন, বিশ্ববিদ্যালয়ে, সমস্ত সেক্টরে চাঁদাবাজি, লুণ্ঠন সব কিছুতে তখনই যেন তারা দখল করে নিল। তাদের কিছু নেতারা গ্রেফতার হয়েছেন, নানা রকমের তারা নির্যাতনের মুখেও পড়েছেন, কিন্তু তখন থেকে ফিল্ড লেভেলে দখলদারিত্বটা কিন্তু পাল্টে হাতবোতল হয়ে গেল। ফলে এই সরকার, আওয়ামী লীগ সরকার, ওই 111-এর এক্সটেন্ডেড সরকার হিসেবে এদের মেয়াদ হচ্ছে 18 বছর। 18 বছরে মানুষকে এতভাবে বঞ্চিত করেছে,
ধরেন আমাদের অনেকে, আমি একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, আমি 17 বছর ধরে সহকারী অধ্যাপক, আমার থেকে বেশি বঞ্চিত অনেকে আছেন। তা আমার নিজের দুঃখের কথা কি বলবো, তাদের দেখলে আমার দুঃখ লাগে, মায়া লাগে। তো তারা দাবি জানাবে না? এইরকম সাকিব ভাই যেটা বললেন, সবাই বললেন যে প্রতি সেক্টরে সেক্টরে এরকম নানান রকমের বঞ্চনার পাহাড় জমে আছে, বিশৃঙ্খলা করে যাতা করে ফেলেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। ফলে দাবি তো তারা জানাবেনি, এটা অত্যন্ত ন্যায্য কথা। যেখানে একজন সাবেক সচিব তিনিও অনেকগুলো দাবি জানালেন যে চুক্তিভিত্তিক কেন নিচ্ছেন, নতুনদের প্রমোশন দিয়ে নেন, এটা তো একটা দাবি। তো এইরকম প্রত্যেকেরই কিন্তু দাবি আছে, কিন্তু এই দাবির ক্ষেত্রে আমাদের কতগুলা জিনিসও মাথায় রাখতে হবে। যারা এগুলা দাবি মানার বিষয়টা নির্ধারণ করবেন তাদেরকে খেয়াল রাখতে হবে কোন দাবিটা ন্যায্য, সত্যিকারের সে বঞ্চিত সাফারার, কোন দাবিটা উদ্দেশ্যমূলক, কোন দাবিটা সুযোগ সন্ধানী, কোন দাবিটা হুজুগে করছে, সবাই করছে আমিও করি, কোন দাবিটা তিনি থাকার সময় সুবিধা প্রাপ্ত হয়েছেন, ফ্যাসিবাদের দোসর হয়েছেন, তিনিও এখন হুজুগে এই দিকে সামিল হয়ে গেছেন যে আমি বঞ্চিত। এরকম আছে, চোখের সামনে দেখছি আমরা। ফলে এই ক্যাটাগরি করেই দাবির বিষয়টা নির্ধারণ করতে হবে। আর একটা বিষয় হচ্ছে এই সরকারের উপদেষ্টার সংখ্যা যা, তাদের যে কাজের পরিধি সেটা তো বিশাল, কিন্তু কজন মানুষকে সামলাতে হচ্ছে। সমালোচনা বাইরে থেকে অনেক করা যায়, কিন্তু এই অল্প সময়ের মধ্যে তারা এত বড় বড় এতগুলো সিদ্ধান্ত নিয়েছেন, আমি এখনো পর্যন্ত খুব হ্যাপি ফিল করছি যে একদিনে তারা 1000-এর উপরে বিনা ভোটের, ব্রাতের ভোটের, বিভিন্নভাবে জোর করে নেওয়া প্রতিনিধি সেজে বসে থাকে স্থানীয় সরকারের 1000-এর উপরে একদিনে বাদ দিয়ে দিয়েছেন। এটা কম সাহসের কথা না, এবং অত্যন্ত বড় উদ্যোগ আমি বলবো। এর বাইরে দেখেন আজকে উপদেষ্টা পরিষদের একটা বৈঠক ছিল। আপনি আবহাওয়ার বিষয়টি বলছেন যে এর মধ্যে কোনো কনস্পিরেসি লেগে থাকতে পারে, কিন্তু যে প্রশাসন জেলা পর্যায়ে, জেলা প্রশাসক, এসপি, যে প্রশাসন এর আগের গভর্নমেন্ট ঢেলে সাজিয়ে রেখেছিল, সেই প্রশাসনের বিষয়ে কিন্তু এই 14 দিনেও কোনো সিদ্ধান্ত আসেনি। সেটা হবে, প্রায়োরিটি তো বুঝতে হবে। দেখেন আজকে উপদেষ্টা পরিষদের একটা মিটিং ছিল, কত গুরুত্বপূর্ণ কতগুলি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং খুব দ্রুত বাস্তবায়ন আশা করব। গুমের ঘটনা তদন্তে কমিশন করার সিদ্ধান্ত হয়েছে, এটা একটা জনদাবি। গুমের মতো অত্যন্ত অসভ্য জঘন্যতম অপরাধ আর হয় না, এটা করতেই হবে। আয়নাঘর, গুম, খুন, সেটা ফাউন্ডেশন করার সিদ্ধান্ত হয়েছে যারা এই শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের জন্য, যেটার প্রধান উপদেষ্টাই হবেন। নামকরণ করে সারা দেশে যে ফ্যাসিবাদী কায়দায় করা হয়েছে, ভবিষ্যতেও কেউ যাতে এই ফ্যাসিবাদী কায়দায় নামকরণ করতে না পারে, ক্ষমতার বদল হলেই সব বাপের নামে, বেটির নামে, 14 গোষ্ঠীর নামে হয়ে যায়, সেটা যাতে না করতে পারে, সেটা যে সিদ্ধান্ত হয়েছে পরিবর্তন করা এবং নীতিমালা করার। এই যে দাবি দেওয়া নিয়ে আমরা আলোচনা করছি, এটি নিয়েও কিন্তু আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে এটি প্রতিনিধিদের সঙ্গে কিভাবে তারা নেগোশিয়েট করবেন। এইভাবে রাস্তাঘাট বন্ধ করে, দেশে অ্যানার্কি তৈরি করে, জনদুর্ভোগ বাড়িয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকারকে ট্রাবলে ফেলে আওয়ামী লীগের লোকজনও যদি এর মধ্যে ঢুকে পড়ে এই সরকারকে জনপ্রিয় করবার জন্য পরিকল্পনা করতেই পারে। এদেশে সবই সম্ভব তাদের পক্ষে। সুতরাং সেই দিকে করে তারা প্রতিনিধিদের জনপ্রিয় না অপ্রিয় এই সরকারকে, আপনি বলছিলেন এই সরকারকে জনপ্রিয় করবার জন্য আওয়ামী লীগের লোক ঢুকে অপ্রিয়, অজনপ্রিয় করবার জন্য, ট্রাবলে ফেলবার জন্য, রাইট। কোস্টগার্ড বিষয়ে যাতে অন্য দেশে আসতে না পারে সেই সিদ্ধান্ত হয়েছে। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত যেটা দিয়েছে, ভালো লেগেছে, যে এই এনার্জি রেগুলেটরি কমিশনের 34 ক ধারাটা বিলোপ করেছে। এর মাধ্যমে যখন তখন যে দাম বাড়িয়ে মানুষের পকেট কাটার যে ফোন দিয়ে এই সরকার 16 বছর করেছে, সেটি পারবে না, গণশুনানির মাধ্যমে করতে হবে। এখন বলেন যে এই যে এত বড় বড় সিদ্ধান্তগুলো মাত্র কয়জন মানুষ নিচ্ছেন, আমরা যদি তাদের সহযোগিতা না করি, আমরা যদি শুধুমাত্র একটি নির্বাচনই আমাদের প্রত্যাশা হয় যে কোনোভাবে একটা ঢেউ উঠেছে, একটা গণহত্যাকারী ফ্যাসিবাদের পতন হয়েছে, তাদের বিরুদ্ধে একটা ঢেউ উঠেছে, একটা নির্বাচন করে ফেললাম, কেউ একজন আবার তার জায়গায় বসলাম এবং দখলদারিত্বের পুনঃস্থাপন হলো, সেটা তো আমাদের চাওয়া না, সেটা দেশবাসীরও চাওয়া না। এখন সেটা করতে হলে এই সরকারকে সময় দিতে হবে, সহযোগিতা করতে হবে। যে প্রশাসনের কথা বললেন, 16 বছর ধরে তারা প্রশাসনে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগে 14 গোষ্ঠীর ঠিকুজি যাচাই করেছে। ডাক্তারদের প্রমোশনের বেলায় তার ব্যাচে মেডিকেল কলেজে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি কে ছিল, তাদের প্রত্যয়নপত্র আনতে হতো সে কোন দল করত। তাহলে বোঝেন
প্রশাসন, পুলিশ বা স্পর্শকাতর জায়গাগুলোয় কি হয়েছে। এই লোকদের পদায়ন করেছে, তাদেরকে কয়েক স্তরে, আপনি যেখান থেকে যেখানে যান আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ, ফ্যাসিবাদ ফ্যাসিবাদ ফ্যাসিবাদ, এদেরকে বেছে নিতে হচ্ছে মন্দের ভালোটা। এই মন্দের মধ্যে তুলনামূলকভাবে কাকে দিয়ে একটু কাজ করাতে হবে, ফলে এই শস্যের মধ্যে ভূত থাকবে। এদেরকে যদি যেই ছাত্র জনতা, রাজনৈতিক স্টেক হোল্ডার 16 বছর ধরে গুম খুনের শিকার হয়ে যান প্রাণ দিয়ে, মান দিয়ে, মালের ক্ষয় করে যারা এইভাবে এই সরকার আসতে সহায়তা করেছে, ফাইনালি বিজয় হয়েছে, এদের প্রত্যেকের উচিত, যদি আমরা সঠিক রাষ্ট্র ব্যবস্থা চাই, সত্যিকার গণতন্ত্র চাই, মানবাধিকার চাই, বাক স্বাধীনতা চাই, তাহলে এদেরকে নির্বিঘ্নে কাজ করার পরিবেশ আমাদেরই নিশ্চিত করতে হবে, না হলে এবং তাদেরকে সময়ও দিতে হবে। আমাদের এই আলোচনা চলবে, একটা বিরতির পরে এসে আবার আপনাকে শুনবো। সুপ্রিয় দর্শক, নিচ্ছি একটা বিরতি, আশা করি সঙ্গেই থাকবে। বিরতির পর ফিরে এলাম এসএটিভি সংলাপে, সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিরতির আগে আমরা শুনছিলাম ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্তর কথা, তার অবশিষ্ট বক্তব্য রাখবার জন্য বলছি। জনাব সায়ন্ত, আপনি বলছিলেন। যে কথা বলছিলাম যে আমাদের প্রত্যাশা অনেক, দাবি অনেক, দেশে জঞ্জালের পাহাড় জমেছে। 16 বছর টানা একটি সরকার, তারা লুটপাট, টাকা পাচার, অর্থনৈতিকভাবে ভঙ্গুর করা, দেশকে ঋণগ্রস্ত করা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে লাঠিয়াল বাহিনীর আখড়ায় পরিণত করা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিভাবে দখলদারিত্ব কায়েম করা, বিশ্ববিদ্যালয়গুলোতে এমন কোনো সেক্টর নাই যেখানে তাদের অনাচারের থাবা সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বিস্তৃত হয়নি। এখন এই যে বঞ্চিত অনেকে, যারা যোগ্য, দক্ষ, তাদের ন্যায্য সুবিধা বঞ্চিত, তাদের তো রাগ ক্ষোভ থাকবে, তারা চাইবে, এটা স্বাভাবিক। সুতরাং এই সরকারও আবার খুব ছোট, বডিটাও কিন্তু ছোট, একজন মানুষের ব্রেনেরও তো ধারণ ক্ষমতা আছে। একজন মানুষ সারা দেশের 16 বছরের জঞ্জাল এবং ভবিষ্যৎ নিয়ে তাদের ভেবে যে কাজ করাটা, এবং তারা যেই হ্যান্ডস দিয়ে এগুলোকে ইমপ্লিমেন্টেশন করবেন, সেই হ্যান্ডসগুলো এখনও তাদের মনের মতো করে রেডি না। এই যে বললাম মন্দের ভালো থেকে বাছাই করতে হচ্ছে, এই যে দানবীয় পুলিশ বাহিনী তৈরি করেছিল, যেটা ডক্টর জাহিদ বললেন যে পৃথিবীর ইতিহাসে পাবেন না যে একটা বাহিনীর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য পালিয়ে যেতে হয়। একজন সাধারণ ট্রাফিক কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সব পালায়। এমন পরিস্থিতি কখনো বাংলাদেশে কেন, পৃথিবীতে কোথাও হয়নি। সেই রকম পরিস্থিতিতে ওই পুলিশের মধ্যে নিরীহ ভালো বেশিরভাগ, কিন্তু যারা পরিচালক পদে, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিল, প্রত্যেকটা খুনের দায় নিয়ে নেওয়ার মতো, গুমের দায় নেওয়ার মতো, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে এই ফ্যাসিবাদী সরকারের সময়কে দীর্ঘায়িত করবার লাঠিয়াল হিসেবে, গুন্ডা হিসেবে বিবেচিত। সুতরাং তাদেরকে যদি সবাইকে এখন বাদ দেওয়া হয়, আইনের আওতায় আনা হয়, প্রশাসনও যদি আমরা এরকম দাবি করি, বিচার বিভাগে দাবি করি, তাহলে এই তাৎক্ষণিকভাবে আপনি দেশ চালানোর লোক পাবেন না। সেই জন্য যারা গুরুতর অপরাধে অভিযুক্ত তাদেরকে ইমিডিয়েটলি আনতে হবে। তারপরেরগুলো কিভাবে আপনি আইনের আওতায় আনবেন বা সেগুলোকে কী শাস্তির আওতায় আনবেন সেগুলো পরে। এই মুহূর্তে এই প্রশাসন নিয়ে, এই পুলিশ নিয়ে, এই বিচার বিভাগ নিয়ে, এইরকম শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে সব মিলিয়ে চালানো খুব কঠিন। আমরা যারা এই সরকারের পতনের রোল রেখেছি, যে ছাত্র জনতা, রাজনৈতিক দল ফ্যাসিবাদের বিরুদ্ধে, এমনকি মিডিয়ার মধ্যে যদিও খুব ক্ষীণ স্বরে ছিল, তাও তো ফ্যাসিবাদের বিরুদ্ধের একটা শক্তি মিডিয়ায় ছিল, তাদের এখন ভয়েস রেজ করতে হবে। যারা ফ্যাসিবাদের দোসর হিসেবে, তাদের লাঠিয়াল হিসেবে মিডিয়াও কাজ করেছে, তাদেরকে স্পেস থেকে সরাতে হবে। এইভাবে এই সরকারকে যদি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবার জন্য সবাই মিলে সহযোগিতা না করি, তাহলে আমাদের যেই উদ্দেশ্যে আমাদের হাজারের উপরে মানুষ জীবন দিল, এত মানুষ যে রক্ত দিল, এত জানমালের ক্ষতি হলো, সবই অতীতের মতো ব্যর্থ হয়। অসংখ্য ধন্যবাদ সাখাওয়াত হোসেন সায়ন্ত। জুনায়েদ সাকি, আপনার কাছ থেকে শুনবো এই যে সময় দেওয়ার বিষয়টি এবং তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেই তো সবচেয়ে বড় শক্তি তো রাজনৈতিক দল, সেই তার পক্ষ থেকে সময় দেওয়ার আপনি কি বলবেন? আপনিও বলেছেন সময় দিতে হবে। রাজনৈতিক দলগুলো কিন্তু ইতিমধ্যে সময় দিচ্ছেই। মানে আপনি যদি দেখেন যে যৌক্তিক সময় দেওয়ার কথা বিএনপির মতো দল থেকে বলা হয়েছে। আমরা তো বলেছি যে কাজগুলো সুনির্দিষ্ট করতে হবে এবং তার ভিত্তিতেই কিন্তু আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সময়সীমা দাঁড়াবে। এবং এটা আসলেই একটা ওই যৌক্তিকতার ব্যাপার। কারণ আপনি যদি বলেন যে আমাদের সংস্কার করতে হবে কিংবা আমাদের নতুন একটা রূপান্তরের দিকে যেতে হবে, যে যেভাবেই বলুক,
এর তো একটা মানে কি বলে, এখানে কতগুলো সুনির্দিষ্ট কাজ আছে এবং নির্বাচন এর অংশ। নির্বাচন তো বাইরের জিনিস না, যে মানে আমি মনে করি গণতান্ত্রিক একটা নির্বাচন, তার মধ্যে দিয়ে একটা সংসদ গঠিত হওয়া এবং একটা গণতান্ত্রিক সংবিধান যেটার মধ্যে থেকে আমরা পাবো, তো সেই জায়গাটা তো এটা আমাদের পুরো এই যেটাকে বলে যে আমাদের যে আকাঙ্ক্ষিত বন্দোবস্ত তার একটা অংশগুলো এগুলো। ফলে সেখানে সময় একটা নিশ্চয়ই তারা পাবেন এবং সেই সময়টাই কতটা যৌক্তিক সেটার জন্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনাটা জরুরি। কেননা যৌক্তিক সময় আপনার কাছে একটা মনে হতে পারে, আমার কাছে একটা মনে হতে পারে, এবং এখানে কাজগুলো সুনির্দিষ্ট করা গেলে এবং সেইখানে যদি কনসেনসাস তৈরি হয় তাহলে যৌক্তিক সময়টাও তখন কনসেনসাসের মধ্যে খুব দ্রুত চলে আসবে। এখন এখানে যে প্রশ্নটা আপনারা এতক্ষণ ধরে আলোচনা করছিলেন যে দাবি দেওয়া উঠছে, দাবি দেওয়া ওঠা আমি খুবই স্বাভাবিক, এটা অস্বাভাবিক বিষয় না, এবং মনে করি যে একটা গণতান্ত্রিক সমাজে এই দাবি দেওয়া ওঠা একটা সুস্থতার লক্ষণ। এখন আপনি এরকম একটা শহর বানাবেন যে শহরে একটা প্রোটেস্ট করার জায়গা নেই, তো সেইটাকে আপনার কোনো দোষ হচ্ছে না, তাই না? বছরের পর বছর ধরে একটা ফ্যাসিস্ট শাসন চলছে, আর মানে যে এবং তারা একটা ট্রাফিক জ্যামের ব্যবস্থা করেছে। ধরুন খুবই নিশ্ছিদ্র সবাই মিলে ট্রাফিক আইন মানছে, এই ঢাকা শহরের যে রাস্তা এবং এই পরিমাণ গাড়ি, আপনি এটাকে মানে ঠিক রাখতে পারবেন না? তাহলে আমাদের শুধুমাত্র তো ট্রাফিক পুলিশিং করলে এটা সমস্যার সমাধান হচ্ছে না। এটা সমাধান করার জন্য আমাদের পুরো ট্রাফিক ব্যবস্থাপনা, আমাদের কি পরিমাণ মানুষ, তার জন্য কি পরিমাণ গণপরিবহন থাকবে এবং মানসম্পন্ন গণপরিবহন কিভাবে তৈরি করা যাবে, ব্যক্তিগত গাড়ির ব্যবহার কিভাবে কমিয়ে নিয়ে আসা যাবে, এবং এই পুরো পরিকল্পনার একটা মাস্টার প্ল্যানের ব্যাপার। সেটা কিছু কিছু কাজ হয়েছিল আগে, কিন্তু আমাদের যেটা হয় যে সমন্বিত পরিকল্পনা নেই, এক একজন এক এক দিক থেকে পরিকল্পনা করেন, তার মধ্যে আবার নানান লবিস্ট গ্রুপ থাকে, তারা তাদের স্বার্থটা সংকীর্ণ নিজেদের কতগুলো ফায়দা সেগুলো ওর মধ্যে ঢুকিয়ে দেন এবং এর মধ্য দিয়ে পুরো জিনিসটা একটা মানে হজবড়গড় হয়ে যায়। এই যে হজবড়ল হয় কিংবা মানে একটা জট পেকে যায়, সেইটা এখানকার সমস্যা। এখন জনগণের দিক থেকেও মানে যারা আমরা বলছি যে আমরা বিক্ষুব্ধ, আপনি হয়তো ট্রাফিক জ্যামে বসে আছেন, আপনি বিক্ষুব্ধ, কালকেই হয়তো আপনারই একটা দাবি আবার তুলতে হচ্ছে, আপনার ওই দাবি তোলার কারণে আরেকজন বিক্ষুব্ধ হচ্ছেন। এইটা আমাদের সমস্যাগুলোর সমাধানের যে মানে দাবি আমরা তুলছি সেগুলো তোলা দরকার। সমাজে দাবি দেওয়া যেমন আসবে তেমনি আরও বৃহত্তর পরিকল্পনাগুলো আসবে। একটা বড় জিনিস কিন্তু ঘটেছে, সেটা হচ্ছে যে এই রাষ্ট্রটা যেভাবে আমাদের তরুণ প্রজন্মকে তো বটেই, পুরো জনগণকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলছিল। মানে রাষ্ট্র হচ্ছে জনগণের শত্রু, তাকে রাষ্ট্র দিয়ে জনগণকে গুলি করা যায়, মারা যায়, গুম করা যায়, খুন করা যায়, এইরকম একটা বাস্তবতা তারা তৈরি করেছেন। এই পতনের মধ্য দিয়ে আজকের তরুণরা রাষ্ট্রটাকে নিজেদের মনে করছেন, রাস্তায় তারা নেমে মনে করেন যে আমাদের আইনটা মানা দরকার কিংবা একটা শৃঙ্খলা প্রতিষ্ঠা করা দরকার, সমষ্টিগত স্বার্থটা নিয়ে কাজ করা দরকার। এটা ভাবেন এই কারণে যে দেশটাকে সে নিজের মনে করছে এবং একে গড়ে তোলার দায়িত্ব বোধ করছে। এই যে অবিচ্ছিন্নতা অর্থাৎ এই যে একাত্মতা, এটা কতটা জরুরি একটা দেশের জন্য, এটা কত বড় একটা শক্তি, যে শক্তি থেকে আমাদের সামনের দিনে এগোনোর মূল প্রেরণাটা আসবে। এখন এইখানে আমরা এই শক্তিটাকে কিভাবে কাজে লাগাবো, আজকে আমাদের স্থপতিরা, আমাদের প্রকৌশলীরা, আমাদের চিকিৎসকরা, আমাদের নানা ক্ষেত্রের বিশেষজ্ঞরা, শিক্ষকরা, আমাদের সব ধরনের শিল্পী, সাহিত্যিক চিন্তা করেন যারা, সবাই পেশাজীবীরা, সব দিক থেকে যে এই যে পরিবর্তনের আওয়াজগুলো যদি তারা না তোলেন তাহলে তো আমরা আসলে এগোতে পারবো না। সেটা কখনো কখনো ওই রাউন্ড টেবিলে হবে, সেমিনারে হবে, প্রবন্ধ লেখা হবে, আবার রাস্তায়ও যাবে। এই পুরো বিষয়টাকেই একটা আমাদের সমাজের অংশ হিসাবে ধরা দরকার। এখন কেউ যদি এর মধ্যে মতলব করতে চান যে আমরা মানে অন্তর্ঘাত তৈরি করব, আমরা স্যাবোটাজ করব, এইটা তো আমাদের নিশ্চয়ই সজাগ থাকতে হবে যে কে স্যাবোটাজ করতে চাইছে, কে পুলিশের থেকে, প্রশাসনের থেকে, অন্য কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের থেকে পুরো সরকারকে ব্যর্থ করতে চাইছে কিংবা জনগণের আকাঙ্ক্ষা যাতে উল্টে যায় সেই সব দিকে যাচ্ছে, সেটা চিহ্নিত করা দরকার, কঠোর হওয়া দরকার। যারা মানে যারা ধরেন স্যাবোটাজ করতে চাইবে, আজকে যদি ওই যে উনি যেটা বললেন যে আবহাওয়া অফিসে যদি কোনো রকম গাফিলতি থাকে, দেন মানে দ্রুততম সময় অ্যাকশন নেওয়া দরকার। কারণ আপনি গাফিলতি করা মানেই আপনি আসলে পুরো মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, মানুষের জন্য ক্ষতির জায়গা করছেন। আমি বহুবার বলেছি, আমরা মানে সরি আমি আমরা আমাদের দল থেকে, আমাদের
ঐক্য থেকে আমি বহুবার গেছি, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশের যে কোনো হিন্দু সম্প্রদায়ের উপর যখন যতগুলো হামলা এই গত ফ্যাসিস্ট সরকার আমলে হয়েছে, আমরা সবগুলো কিংবা বৌদ্ধ সম্প্রদায়ের উপরে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে ফায়দা তোলা হচ্ছে। এই হামলাগুলো কতগুলো কায়েমি স্বার্থ আছে, গোষ্ঠী স্বার্থ আছে, এটাকে পুঁজি করে। এবং তারপরে ধরুন ফেসবুকে একটা কথা লেখা হলো, তারপর উত্তেজনা তৈরি করা হলো, তারপর হামলা হলো, তারপরে পুলিশ আসলো। তো ভাই আপনি প্রথম থেকে ঠেকান নাই কেন? আপনি কেন এটাকে করেন নাই? কোনো ইউএনও, কোনো ওসি কিংবা কোনো ডিসি, এসপি তারা কি এর জন্য জবাবদিহিতা করেছেন? তাদেরকে কি সামন করা হয়েছে যে তোমার কারণে এটা ফেইলিয়ার হয়েছে এবং তুমি তার জন্য তোমার একটা জবাবদিহি করতে হবে, তোমার শাস্তি পেতে হবে? কোনো জায়গায় হয়নি। ফলে আপনি আসলে সবাইকে ছেড়ে রেখেছেন। আমি বসে গেছি আমলা হয়ে, আমি মনে করছি যে আমার কোনো জবাবদিহিতা নেই। এইটার কারণে আজকে এই জায়গাটা এসছে। আমরা এই যে একটা বন্যা এসছে, এই বন্যা কিছুটা প্রাকৃতিক আর কিছুটা আমি মনে করি বেশ অনেকটাই মনুষ্য সৃষ্ট, এবং এখানকার আঞ্চলিক অনেক কিছু আছে। এখন তার ভুক্তভোগী তো এখন মানুষ হচ্ছে। বন্যা যে স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা, তার থেকে এমন একটা পরিস্থিতি এসছে যেটার দ্বারা সমস্ত মানুষ এখন আক্রান্ত হচ্ছে, আমাদের অন্যান্য প্রাণও আক্রান্ত হচ্ছে। তাহলে এইখানে মানুষকে রক্ষা করতে হবে। কোনো অবহেলা আমরা দেখতে চাই না। বাংলাদেশে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এমনকি আমি বলবো যে এই মুহূর্তে যেহেতু সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের রাখতে হচ্ছে, সকলের নামা উচিত, দেশের মানুষের জীবন রক্ষা করার জন্য কাজ করা উচিত। যেখানে গাফিলতি দেখা হবে সেখানে ব্যবস্থা নেওয়া দরকার, কারণ আমরা এটাকে স্যাবোটাজ হিসেবে দেখব, এবং সেই ব্যবস্থাটি দৃষ্টান্তমূলক হওয়া দরকার। জি জনাব, স্যাবোটাজ হিসেবে দেখা হবে। কাজেই ব্যবস্থাটা খুব এমনভাবে মানে যাকে বলে যে এই সরকারকে একটা হতে হবে, মানে এই ক্ষেত্রে ভিজিল্যান্ট, প্রয়োজনীয় যে কঠোরতা এবং খুবই দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, সেটা থাকা দরকার, যাতে করে কোনো গোষ্ঠী স্বার্থ দিয়ে আমাদের পুরো জনগণের অর্জনটা এবং যে বিপ্লবী সম্ভাবনা সেটাকে নস্যাৎ কেউ করতে না পারে। আমাদের এই আলোচনা চলবে আর একটা বিরতির পরে এসে আবার আপনাদের শুনবো। সুপ্রিয় দর্শক, নিচ্ছি আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। জি, ফিরে এলাম এসএটিভি সংলাপে। সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, বিরতির আগে আমরা জুনায়েদ সাকিকে শুনছিলাম। এ পর্যায়ে আমরা শুনব ডাক্তার জায়েদুর রহমান। এই যে সার্বিক প্রেক্ষিত যে আলোচনা হলো, এর মধ্যে মানে অন্তর্বর্তীকালীন এই সরকারকে সময় দেয়া এবং তাদের যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, এখন বন্যা কবলিত দেশের 23টি জেলা, সেখানে 35 লক্ষ পরিবার এখন অলরেডি তারা মানে বিপদগ্রস্ত। এই পর্যায়ে এই যে আমরা আবহাওয়া অফিসের যে গাফিলতির বিষয়টি শুনলাম, সরকারকে জুনায়েদ সাকি বললেন যে এই সব ইস্যুতে মানে একেবারে দৃশ্যমান তাদের ব্যবস্থা প্রত্যাশা করে। আপনি কি বলবেন? ধন্যবাদ। বন্যা নিয়ে আজ ভোরের কথা, এটা একটা তথ্য দিয়ে আমরা অনেকে পত্রিকায় পড়েছি। সেটা হলো বিআইডব্লিউটিএ যে আছে, তাদের প্রচুর স্পিড বোট এবং অন্যান্য নৌযান আছে। বলা হচ্ছিল যত বেশি সম্ভব এই নৌযানগুলো দুর্গত এলাকায় পাঠানো হোক, কিন্তু এটা পাঠানো হচ্ছিল না। আজ ভোর 4টায় কয়েকশো স্টুডেন্ট গিয়ে বিআইডব্লিউটি এর কার্যালয়ে গিয়ে সেটা ঘেরাও করেছেন। সেখানে উপদেষ্টা, মানে টেলিযোগাযোগ উপদেষ্টা, ওনার নাম কি, সব দুজন যে উপদেষ্টা আছে, নাহিদ ওখানে গেছেন। নাহিদ গিয়ে সেই কর্মকর্তাকে চাপ দিয়ে এটাতে রাজি করিয়েছেন। এরকম একটা ঘটনা ঘটেছে। তার মানে খেয়াল করুন, ফ্লাড কিন্তু ভয়ঙ্কর। আমাদের অন্যান্য বন্যায় যেমন পানি অল্প অল্প করে বাড়ে, এখানে ভারত থেকে আসা দুরকম পানি, ত্রিপুরায়ও বন্যা হচ্ছে, সেই পানি আমাদের এখানে আসবে, আমাদের বেসিনে বৃষ্টি হচ্ছে, প্লাস তাদের যে জলবিদ্যুৎ কেন্দ্রের যে পানি আছে। সো এইরকম জায়গায় আপনাকে রীতিমতো একজন উপদেষ্টা নাহিদ সহ থেকে চাপ দিয়ে পর্যাপ্ত নৌযান পাঠানোর জন্য ব্যবস্থা করতে হয়েছে। সুতরাং সরকারের মধ্যে স্যাবোটাজের ব্যাপার আছে। আমি আর রাগঢাক না করেই বলছি, যদি থাকে টাকের কথা বলছি না। কেন বলছি? একটা চরম স্বৈরাচারী সরকারের সবচেয়ে বড় বিষয়টা কি? ধরুন, সাবেক প্রধানমন্ত্রীর মূল বিষয়টা কি? আসলে এইসব মানুষদের হিউব্রিস সিনড্রোম হয়। আপনি আপনার চারপাশে একটা জগৎ তৈরি করেন, আপনাকে মানুষ এমন করতে করতে আপনি নিজেকে গড লাইক সাম ক্রিয়েচার মনে করতে শুরু করেন। আপনার তীব্র ইগো থাকে। এই যে আপনার পতন হলো, সবচেয়ে বেশি কি হার্ট হয়েছে? শেখ হাসিনার ইগো। উনি মনে করতেন উনি সব কিছু ম্যানেজ করতে পারেন। ওই যে আমরা মিডিয়ার কথা বলছিলাম, মিডিয়ার একজন মানুষ বলেছিলেন না যে আপনি ম্যাজিক্যাল লেডি, আপনার ম্যাজিক আছে, আপনি সব কিছু ম্যাজিক দিয়ে ঠিক করে ফেলতে পারেন। সো এটা শুনতে শুনতে উনি শি স্টার্টেড বিলিভিং ইন দ্যাট। সো আপনার যখন ইগো হার্ট হয়, তখন আসলে আপনি স্যাবোটাজের চেষ্টা করবেন। ওনার চারপাশে তারাও বিশ্বাস করতেন। এক্স্যাক্টলি। সো এইটা যখন ভাঙলো, আপনার ইগো হার্ট হলো। এই শেখ হাসিনা 91 সালে বলেছিলেন না, এই সরকারকে একদিনও
শান্তিতে থাকতে দেব না, যদিও সেটা একটা চমৎকার ডেমোক্রেটিক ইলেকশনের মাধ্যমে ইলেক্টেড সরকার ছিল। আর এখানে উনি আউস্টেড হয়েছেন, ওনাকে পালিয়ে যেতে হয়েছে, এবং শেষ মুহূর্তগুলোতে উনি কীরকম আচরণ করেছে আমরা দেখেছি। কিন্তু সুতরাং আমরা এটা ভাবার যথেষ্ট কারণ আছে, ওনার যেসব লোকজন এত দীর্ঘ সময় ধরে বসিয়েছেন এবং এদের অনেকে উপকারভোগী। আমি একদম মানে রাগঢাক ছাড়াই বলতে চাই, বহু মানুষ আছে এখানে বিভিন্ন পদে যারা চায় বাংলাদেশে শেখ হাসিনা সরকারের মতো একজন সরকার থাকুক। মানে আমরা এখন কয়েক কোটিতে হিসাব টিসাব করি না, শত কোটি, হাজার কোটিতে হিসাব হয়। সুতরাং পলিটিশিয়ানদের মধ্যে আছে, ব্যবসায়ীদের মধ্যে আছে, প্রশাসনে আছে, পুলিশে আছে। সুতরাং এগুলো যখন থাকে, তাদের এই রকম সরকারের সাথে এমনি আমরা যদি চিন্তা করি, ইটস অ্যাবাউট 1 or 2% ভার্সাস 99 or 98, এরকম একটা গণতান্ত্রিক সরকার, ঘুষ কমে গেছে, অনিয়ম কমে গেছে, অনেক মানুষের কিন্তু বাড়া ভাতে ছাই পড়বে। সুতরাং তারা চাইবেন শেখ হাসিনা ফিরে আসুক বা ওই রকমই আরেকটা সরকার আসুক। সুতরাং আমি এটাকে উড়িয়ে দিতে চাই না, এবং আমাদের সিরিয়াসলি এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, কোনো সন্দেহ নাই। এবং আমি আবারও অ্যাপিল করি, আমি আগেও বলেছি, এমনিও তো আমরা বলি না 5 বছরের একটা সরকারের মধ্যে একটা হানিমুন পিরিয়ড থাকে 100 দিন। সঠিক। সো 100 দিন মোটামুটি নর্ম হচ্ছে তার ভুলটুল না ধরা, তাকে খুব বেশি সমালোচনা না করা, গ্রস কিছু যদি না হয়। তো একটা সরকার এসছে মাত্র, সেই সরকার সায়ন্ত ভাই খুব চমৎকারভাবে এক্সপ্লেন করেছেন কি টাফ সিচুয়েশনের মধ্য দিয়ে কাকে নিয়ে কাজ করার চেষ্টা করতে হচ্ছে। তাদেরকে সময় দেওয়া দরকার আছে। দাবি দাওয়া নিয়ে আমরা কি করব না করব সেসব নিয়ে আলাপ হবে, এবং এই সময়টা যদি আমরা না দেই, এবং সেটা আমাদের জন্য টাফ হবে। এবং আমি একটা জিনিস একটু যোগও করে রাখতে চাই, এটা আমার মনে বলে ফেলা উচিত খোলাখুলিভাবে। আমরা গত সরকার ক্ষমতায় থাকার সাথে যে রাষ্ট্রটাকে এখানে সংযুক্ত করেছিলাম, ভারত, সেই সরকারও এখন পর্যন্ত আমাদের এই যে দুর্দান্ত একটা গণ অভ্যুত্থান হলো, আমি কেউ কেউ বিপ্লব বলছেন, আমি এটাকে বিপ্লব বলি না, এটা একটা গণ অভ্যুত্থান, এত রক্ত গেল, এত মানুষ আহত হলেন, এত মানুষ অন্ধ হলেন, আমাদেরকে সেই অর্থে এখনও তারা এটাকে যে ওন করছেন, আমাদের সাথে যে সব প্রিভিয়াসলি তারা যা যা গ্রেভ মিস্টেকস করেছেন সেগুলো থেকে বের হয়ে যে আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করবেন, কাজ করবেন, আমরা এখনো দেখি না। দলের সর্বোচ্চ 3 জন মানুষ, জনাব নরেন্দ্র মোদী, জনাব অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ, অমিত শাহ আদিত্যনাথ খুব খোলাখুলি এখনও তীব্র ভাষায় বাংলাদেশকে আক্রমণ করছেন, আমাদের এখানে তাদের যে ন্যারেটিভ আছে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে। সো আমরা এটাও মনে করতে পারি যে ওই দেশটারও কোনো না কোনো ভূমিকা থাকতে পারে, কারণ ভারত তার অন্যান্য যেসব দেশ আছে আমাদের সাউথ এশিয়াতে, যেখানে যেখানে তার স্বার্থে সংঘাত হয়েছে, সে কিন্তু এরকম নানান রকম অন্তর্ঘাতমূলক পদক্ষেপ নিয়েছে। সময় থাকলে আমি ধরে ধরে দেখাতে পারতাম। সো ওই ব্যাপারটা আমাদের আসলে কেয়ারফুল থাকা দরকার আছে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা করতে গিয়ে আবার আমরা যাতে কোনো কিছু খুব বাড়াবাড়ি করে না ফলে, এটারও আরেকটা টেন্ডেন্সি তৈরি হয়েছে। যেমন ধরুন ভারত ইস্যুতে আমরা যদি বলি, বর্তমান যে সরকারটা এসছে, আমি অন্তত সোফার ডক্টর ইউনুসকে দেখছি যে আমাদের সম্পর্কটা রিঅ্যালাইনমেন্ট করার চেষ্টা উনি করছেন। উনি ভারতীয় মিডিয়ার সাথে যে ইন্টারভিউগুলো দিয়েছেন প্যারিসে বসেই, আই ওয়াজ রিয়েলি অ্যামেজড। মানে বাংলাদেশে আমরা একটা তিনি দেশে ফিরবার আগেই যখন সিদ্ধান্ত হলো তিনি প্রধান উপদেষ্টা হবেন, তখনই আমার এত মন ভরেছে যে আমরা দীর্ঘকাল দেখেছি একেবারে প্রভুভৃত্য টাইপের সম্পর্কের একটা সরকার যে টোনে কথা বলতেন, সেই জায়গায় বাংলাদেশ মাথা উঁচু করে একেবারে স্ট্রংলি তার যে একটা স্বাধীন সত্তা আছে, সার্বভৌম সত্তা আছে, সেভাবে কথা বলছেন। এবং আমি মনে করি যে এই সরকার অন্তত তার জায়গা থেকে সে চেষ্টা করতে পারবেন, এবং ভারতও আই হোপ যে তারা আস্তে আস্তে রিয়ালাইজ করবে যে তারা আগে যা যা করেছে সেই জায়গা থেকে তারা সরে আসবে। অসংখ্য ধন্যবাদ সোলাইমান চৌধুরী। এই যে আলোচনা চললো, সরকারকে সময় দেয়া, এই যে বন্যা, সার্বিকভাবে এই বন্যা মোকাবেলা করা, সমন্বিত উদ্যোগ, কি বলবেন আপনি? বন্যা দিয়েই শুরু করি। বন্যার এইটাকে মোকাবেলা করার যে সমন্বিত উদ্যোগ, এটার যথেষ্ট অভাব হয়েছে এবং যথেষ্ট গাফিলতি হয়েছে। গাফিলতি হয়েছে বেশিরভাগ আমলাদের কারণে। তারা সময় মতো সংকেত দেননি, সময় মতো পদক্ষেপ নেওয়ার জন্য কোনো পরামর্শ তারা দেননি, যথেষ্ট বিলম্ব করেছেন। একেবারে ছোট্ট উদাহরণ একটু আগেও বলেছিলাম, রিপিট করি, ফেনীর মুহুরী প্রকল্পের যে স্লুইস গেট এবং আরেকটা আছে মুসাপুর নামক স্থানে, অর্থাৎ যেটা ইয়ের ভিতর দিয়ে গেছে, ভারত থেকে এসে কুমিল্লার 14 গ্রামের ভিতর দিয়ে সোজা দক্ষিণ দিকে গেছে, মুসাপুর নামক এক জায়গায় আরেকটা স্লুইস গেট আছে। এই 2টা স্লুইস গেট খুলে দেয়া হয়েছে এই রাত 9টায়।
অথচ এটা আরো 48 ঘন্টা আগে খুলে দেয়া যেত। খুলে দিলে পানিগুলি আগে প্লাবিত থেকে হতো না, সরে হ্যাঁ, যেত, আগে তাহলে এত ওয়াটার লগিং হতো না, মানুষের সাফারিংস অনেক কমে হতো। যেত, হ্যাঁ। এটার জন্য দায়ী কারা চিহ্নিত করতে হবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শাস্তি দেওয়ার মতো অপরাধ যদি করে থাকে তারা, তাদেরকে তাৎক্ষণিক শাস্তিটাও দিতেই হবে, এটাও একটা দাবি। এই রকম অনেক বিষয়াদি আছে, সকল বিষয়ে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, জাহিদ ভাই উল্লেখ করেছেন আর জোনায়েদ সাকিব ভাইও উল্লেখ করেছেন, এই যে নির্বাচনে নিয়োজিত থাকে সব এই সিভিল আমলা এবং একেবারে পুলিং অফিসার থেকে শুরু করে সহকারী প্রিসাইডিং অফিসার, এরপরে সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ পুলিশ আনসার, বিজিবি মিলে সর্বত্র প্রায় 50 লক্ষ কর্মকর্তা কর্মচারী। হিউজ, কল্পনা করা যায় না কত লোক এটাতে জড়িত থাকে। এদের মধ্যে সাবঅর্ডিনেট করার মতো লোক এত বেশি যে আপনি যদি আজকে তালিকা করতে চান যে আমি রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে, আমি সিভিলেরটা শুধু বলছি, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার নিয়োগ করব, আপনি শতকরা 80 থেকে 90 ভাগ পাবেন যারা সাবঅর্ডিনেট করবে। তো আপনি কি এদেরকে রিমুভ করবেন? অত সহজে তো আপনি পাচ্ছেন না, সময় দিতে হবে, রিপ্লেস করার জন্য তো সময় দিতে হবে। আপনি হয়তো তাদেরকে এই 90 ভাগকে বাদ দিয়ে দিলেন, তো মাঠ খালি হয়ে গেল। রিপ্লেস করতে তো সময় লাগবে, প্রশিক্ষণ লাগবে, তাদেরকে জায়গায় বসানো লাগবে, তারা আস্তে আস্তে কাজ শিখবে, কাজ করা শুরু করবে, এটার জন্য তো সময় দরকার। আমি একটা উদাহরণ দিয়ে ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে, আপনি মাঠ পর্যায়ের কথা বলছেন, কিন্তু এই যে শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনে যারা বসে আছেন তাদের বিষয়ে কি একটু তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া যায় না? যে নির্বাচন কমিশন এই ধরনের ভোটের আয়োজন করেছে, জাতির বিপরীতে, দেশের কোটি মানুষের বিপরীতে, কোটি কোটি মানুষের বিপরীতে অবস্থান নিয়ে তারা এই ধরনের একটি গণধিকৃত ভোট করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি একটু দ্রুত নেওয়া যায় না? অবশ্যই নেওয়া যায়। আমি 3টা নির্বাচন কমিশনের কথা বলবো, রকিব নির্বাচন কমিশন, হুদা নির্বাচন কমিশন, আউয়াল নির্বাচন কমিশন। তারা সংবিধান লঙ্ঘন করেছে, জনগণের অধিকার হরণ করে, জনগণের মৌলিক অধিকার সংবিধানে স্বীকৃত, এটা তারা হরণ করেছে, সংবিধান লঙ্ঘন করেছে। তারা শপথ ভঙ্গ করেছে। তারা যে শপথ নিয়েছিল প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার, অনেক ক্ষেত্রে সংস্কার শপথ ভঙ্গ করেছে। অনেক ক্ষেত্রে সংস্কার কেবল তাদেরকে বাদ দিলে হবে না, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে উপযুক্ত বিচার করে ছেড়ে দিতে হবে। ভবিষ্যতে যেন এই অন্যায় করার দুঃসাহস কেউ দেখাতে না পারে কোনো প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার। দ্রুতই এটার ব্যবস্থা নেওয়া দরকার। আরেকটা নির্বাচন কমিশন এসে সব কিছু বুঝে ঝুঁকে এইটাকে ঢেলে সাজানো এবং তার প্রস্তুতি গ্রহণ করা, এত বিলম্বে এটা করছেন, হয়তো তাদের ভিন্ন চিন্তা আছে, এত কাজ যে করছেন এটাকে হয়তো প্রাধান্য দিচ্ছেন না, তবে দেয়া উচিত। এবং খুব সম্ভব মাসখানেকের মধ্যেই নতুন নির্বাচন কমিশন আসুক, সময় লাগবে, জনগণের মতামত নিতে হবে। জনগণের মতামত ছাড়া কিছু হোক আমি এটা প্রত্যাশা করি না। আমি আশা করব যে এই সরকার জনগণের মতামত নিয়েই এটা করবে। জি, সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনি যদি একটু এই বিষয়টার উপর সংক্ষেপে একটু বলেন। দেখেন, প্রত্যেকটা বিষয় নিয়ে এখানে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন বলেন, মাঠ প্রশাসন বলেন, পুলিশ বলেন, সবগুলাতেই পরিবর্তন করতে হবে। কিন্তু মানুষের আকাঙ্ক্ষা এটা, রাক্ষোভ আছে, অনেকের চাওয়া এটা, কিন্তু এই মুহূর্তে প্রায়োরিটি ঠিক করতে হবে। যেটা উপদেষ্টা পরিষদ আগেই বলছেন, বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে যখন বসলেন তখন বলছেন যে 1 মাস পরে তারা আবার বসবেন, এর মধ্যে কিছু হোমওয়ার্ক করবেন, ফ্রেমওয়ার্ক, টাইম ফ্রেম দিবেন, যে প্রায়োরিটি বেসিসে ইমিডিয়েটলি কোনগুলি হবে, মধ্যবর্তী কোন কাজগুলি তারা করবেন। এই মুহূর্তেই যেহেতু নির্বাচনের প্রশ্ন নেই, ফলে এখন তাদের অনেক কাজ করতে হচ্ছে, ওটা হয়তো প্রায়োরিটিতে থাকবে। জি, আমাদের আলোচনা চলবে, বিরতির পরে এসে আপনার কাছ থেকে শুনবো। সুপ্রিয় দর্শক, নিচ্ছি একটা বিরতি, সঙ্গেই থাকুন।
সুপ্রিয় দর্শক, শেষ বিরতির পর ফিরে এলাম এসএটিভি সংলাপে। সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম বিরতির আগে ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্তর কথা। আবার ফিরে যাব জনাব সায়ন্ত। হ্যাঁ, যেটা বলছিলাম যে আসলে ওই যেটা ডক্টর জাহিদ ভাই যেটা বললেন যে ইন্ডিয়ার ভূমিকাও আমাদের কনসিডারেশনে রাখতে হবে। বিভিন্ন রকমের এদের যে ভেতরে থাকা প্রশাসনের লোকজন, তারা এই সরকারকে কতটা বিব্রতকর অবস্থায় ফেলবে, বিতর্কিত করবে, সংবাদ মাধ্যমে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের সেই লাঠিয়াল বাহিনী আবার কবে দাঁড়াবে, সেসব বিষয় বিবেচনায় রাখতে হবে। এইরকম দেখেন, গতকাল দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। আপাত দৃষ্টিতে মনে হবে যে এই রিপোর্ট শেখ হাসিনার বিরুদ্ধে, কিন্তু এইখানেও শেখ হাসিনাকে আবার পুনরুজ্জীবনের একটা আকাঙ্ক্ষার মধ্যে পাবেন আপনি। ওদের সব কিছুতে চালাকি। এখানে এইটা লিখছে যে শেখ হাসিনাকে ডুবিয়েছেন 4 জন, তাদেরকে বলছে গ্যাংস্টার, গ্যাং অফ 4। এই 4 জন কারা? শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই 4 জন নাকি তাকে ডুবিয়েছে। আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গে এই প্রতিবেদক কথা বলেছে, কারো কারো সঙ্গে দেখা করেছে। তারা বলেছে যে হ্যাঁ, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে শেখ হাসিনার দল ও জনগণকে পরিত্যাগ করেছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের এক নেতা বলেন, আপা মানে শেখ হাসিনা আমাদের ছেড়ে গেছেন। এবং তারা এর মধ্যে সিনিয়র মন্ত্রী, সিনিয়র নেতা আছেন, তারা প্রত্যেকে বলেছেন যে আমরা টেলিভিশনের খবরে জেনেছি যে উনি পালিয়ে যাচ্ছেন বা দেশ ছেড়ে চলে যাচ্ছেন, কেউ জানতেন না। ফলে উনি নিজেকে এবং দলকে শেষ করে দিয়ে গেলেন, এরকম কথা নেতারা বলছেন এবং দায়ী করছেন 4 জনকে। এইটাকে হাইলাইট করে সমানভাবে বিশাল প্রতিবেদন। কিন্তু শেখ হাসিনা কি তাকে ডুবানোর জন্য অন্যদের দরকার আছে? তিনি নিজেই কি নিজেকে ডুবাননি? তিনি কি প্রত্যেকটা ক্ষেত্রে এদেশের সব কিছুতে তিনি যে একটা মহিরু হয়ে পরিণত হয়েছিলেন, শেখ মুজিবের কন্যা, সেই শেখ মুজিবের এক নেতার এক দেশের মতো আবার তিনি সেই লৌহ মানবী সেজে এক নেত্রীর এক দেশ এরকম স্লোগানে আবির্ভূত হয়েছিলেন। তিনি এদেশের কোনো মানুষকে সম্মান দেননি, আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকবার অধিকার দেননি। এই যে গুম খুন, আপনার কি মনে হয় যে গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজমিকে বা মীর কাসিমের ছেলে ব্যারিস্টার আরমানকে আয়নাগড়ে ওনার নির্দেশ ছাড়া, ওনার মানে জ্ঞাতসারে না হয়ে ওনাকে না জানিয়ে রাখার এই কলিজা কোনো অফিসার রাখে? কেউ করেছে? ফলে সমস্ত কিছুতে এই দেশটাকে উনি ক্ষমতায় এসেছিলেন, রাজনীতিতেই এসেছিলেন ঘোষণা দিয়ে তার বাবার হত্যার প্রতিশোধ নেবার জন্য। সেই প্রতিশোধ নিতে গিয়ে এই দেশটার উপর প্রতিশোধ নিয়ে ফেলেছেন, দেশের মানুষের উপর প্রতিশোধ নিয়েছেন। এই দেশের সাধারণ একটা খুন হলে, বাচ্চা কোলে নিয়ে মা যাচ্ছে, গুলি লেগে বাচ্চা খুন হয়েছে, তাকে তার বিচারটা কি হবে? তদন্ত হবে, তদন্ত করবে পুলিশ, আদালত বিচার করবে। পুলিশ বা আদালতের প্রতি মানুষের কোনো আস্থা ছিল না, তাদেরকে ওইখানে দৃষ্টি ফেলার সুযোগই দিত না, বলতো প্রধানমন্ত্রীর কাছে হত্যার বিচার চাই। সব কিছু, এমনকি আপনাদের সংবাদ মাধ্যমের যারা প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে গিয়ে প্রশ্ন করতেন, আমরা টিভির পর্দায় দেখতাম কি সুন্দর ফুটফুটে এক দল, ফুটফুটে সুন্দর এক দল। এবং এই ফুটফুটে সুন্দরদের যে প্রশ্ন করার ধরন, তারা কি শেখ হাসিনাকে ড্রাইভ করেননি এইসব কাজ কারবার করবার জন্য? শেখ হাসিনা এত বোকা না বুঝে করেছেন? ব্যারিস্টার রফিকুল হকের মতো যে এইরকম প্রবীণ আইনজীবী, তাকে সামান্য কথার জন্য কি শেখ হাসিনা নিজে অপদস্থ করেননি? এই যে আজকে প্রধান উপদেষ্টা, সারা পৃথিবী ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেখানে প্রশংসা করে, ভালোবেসে মাথায় তুলে রাখে, আপনি তাকে পুঁজিবাদ নানান রকমের অভিযুক্ত করেন যারা করতে চান, কিন্তু তাকে প্রধানমন্ত্রী কি তুচ্ছ তাচ্ছিল্য করা, মামলা করা, আদালতের বারান্দায় দৌড়ানো, এমনকি পদ্মা সেতু থেকে ফেলে দিয়ে চুবানি দিয়ে উঠাবেন, এ কাজ তিনি 2 বার চুবানি দিবেন, একবার দিলে যদি আবার শাস্তিটা কম হয়ে যায় দিবেন, এ কথা তিনি বলেননি। শফিক রেহমানের মতো এইরকম একজন বরেণ্য সাংবাদিক, আধুনিক মনের এত ভালো মানুষ, সরল মানুষ, তাকে উনি মামলা দিয়ে 86 বছর বয়সে, 84 বছর বয়সে জেল খাটাননি। তার নামে 7 বছর কনভিকশন দিয়ে তার ছেলের হত্যা অপহরণের মিথ্যা মামলা দিয়ে দেশ ছাড়া করে এই 90 বছর বয়স পর্যন্ত তাকে বিদেশে রাখেননি। তিনি অসংখ্য গুম খুনের কি হুকুমদাতা তিনি নন?
তিনি নিজেকে ডুবিয়েছেন। আর তিনি ভেবেছিলেন অপ্রতিরোধ্য এক দানবে পরিণত হয়েছেন, তার কেউ কিছু করতে পারবে না। এবং এই দেশের সাধারণ মানুষের মধ্যে পর্যন্ত, প্রশাসনের মধ্যে এই মেসেজ তিনি গেঁথে দিতে পেরেছিলেন যে আওয়ামী লীগকে আর কেউ ফেলতে পারবে না, সেই এক দানবের অধীনে দেশ চলবে। সুতরাং শেখ হাসিনার সমস্ত কিছু নিজে ক্রিয়েট করেছেন, দেশটাকে ধ্বংস করেছেন। আর আজকে গুনগান গাওয়া হচ্ছে 4 জন তাকে ধ্বংস করেছে, 4 জনের কথা শুনে অন্ধবিশ্বাস এসব করেছেন, ভুল বুঝিয়েছে। তিনি এত ভুল বুঝার নেত্রী ছিলেন, পুরা গোটা দেশটাকে তিনি এক দানব চালাবে, এক দানবের পদানত থাকবে সব, এইরকম সেই প্রাগৈতিহাসিকের দানবীয় কায়দায় তিনি দেশ চালিয়েছিলেন। অসংখ্য ধন্যবাদ সায়ন্ত। জনাব জুনায়েদ সাকি, আমরা আরেকটু অন্য বিষয় নিয়ে শেয়ারিংয়ের যে বিষয়টি, পাওয়ার শেয়ারিং, আমাদের মহান মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের মানে 4 জন খলিফা ছিলেন, আব্দুল কুদ্দুস মাখন, আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, নূরে আলম সিদ্দিকী। মুক্তিযুদ্ধ পরবর্তী যে বাংলাদেশ, মানে আমরা পাওয়ার শেয়ারিং সেখানে দেখি না, তাদেরকে কিন্তু তখন ক্যাবিনেটে রাখা হয়নি। কিন্তু এই ছাত্র গণ অভ্যুত্থানের পর আমরা কিন্তু পাওয়ার শেয়ারিং দেখছি। এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? অর্থাৎ তরুণদেরকে নেতৃত্বে নিয়ে আসে। আমি তো মনে করি, ধরেন এই সরকার যদি আমরা সময় দেই 2 বছর, 3 বছর, কিংবা তাদের প্রয়োজনীয়ভাবে রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে তারা 5 বছর থাকলো, 5 বছর পরেও যারা এখন উপদেষ্টা হলেন এই ছাত্র নেতৃত্ব থেকে, তাদের তো চাকরির বয়স শেষ হবে না। তো তারা কি আবার এই উপদেষ্টা থেকে নেমে সিনিয়র সহকারী সচিব হবেন বা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হবেন? এটা তাদেরকেও কি আমরা বিপদে ফেললাম না? কি বলবেন? ধন্যবাদ আপনাকে। সবাইকে সিনিয়র সহকারী সচিব হতে হবে এমন কোনো কথা না, নেই। আমি বলছি প্রথম বাংলাদেশের সিনিয়র সহকারী সচিব হওয়ার চেয়েও রাজনীতিতে তারুণ্যের শক্তি আসা অনেক জরুরি। এবং এরা যে এই বয়সে রাজনৈতিক একটা সংগ্রামের মধ্য দিয়ে এসছে এবং দেশের পরিচালনার দায়িত্বের সাথে পরিচিত হচ্ছে, দায়িত্ব নিচ্ছে, সেটা তো একটা মানে কিছুটা প্রায় বলতে পারেন অভূতপূর্ব ঘটনা, কিন্তু একই দিক থেকে খুবই ইতিবাচক ঘটনা। এবং তার রাজনীতিতে একটা বড় কাজের জায়গা, এর চাইতে মহত্তম কাজ আর কি আছে? কারণ রাজনীতি আমাদের সবার জীবন নির্ধারণ করে। ফলে রাজনীতিটা আমাদের ঠিক করা, তাকে জনগণের পক্ষে নিয়ে আসার কাজে যদি কেউ জীবন উৎসর্গ করে, তো সেটা আমার মনে হয় যে অন্য কোনো পেশার চাইতে তার কোনো গুরুত্ব কমে না। আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে, দেখুন আমাদের ইতিহাসে অনেক সময় আমরা ইয়ে করে ফেলি। আপনি 4 খলিফার কথা বললেন, কিন্তু ইতিহাস কেবল 4 খলিফাই তৈরি করেন, নিশ্চয়ই তাদের অবদান আছে। আরও অনেক খলিফারা ছিলেন, যদি আপনি খলিফা শব্দটা ব্যবহার করেন। তো ইতিহাসে আমরা অনেক সময় অনেককেই যাকে বলে যে নাই করে দেই, সেইটা যেন এখন না ঘটে। আমাদের ইতিহাসটা কিভাবে এখন তৈরি হয়েছে এইটা আমাদের যেন মনে রাখে। বিশেষত আমি এই সরকারকে বলবো, আবু সাঈদ যেভাবে ভয়ের রাজত্বটা ভেঙে দিয়েছেন। ধরেন বিগত সরকার এক কথায় বললে, ওই যে শেখ হাসিনার ক্ষেত্রে বলা হতো যে সব কিছুর জন্য প্রধানমন্ত্রী, তো তিনি যদি মানে তার এই সমস্ত প্রকল্পের জন্য তিনি হন, আর যত রকম খুন গুম অন্যায় সবার জন্য তো তিনি, ফলে তার বাইরে তো এটা নেই। ও ভালো কাজ হলে শেখ হাসিনার মন্দ কাজগুলো অন্যদের ঘাড়ে চাপিয়ে দেওয়া, এই যে মোসাহেবি, এবং এই মোসাহেবিদেরও আসলে চিহ্নিত করা দরকার। বাংলাদেশ থেকে মোসাহেবি জিনিসটা যাতে উঠে, তাহলে সে সবাইকে জবাবদিহিতার আওতায় আনা দরকার। কিন্তু যে কথাটা বলছিলাম যে আমাদের এই যে এইবারের সংগ্রামে জাতীয় বীররা, সেই জাতীয় বীরদেরকে মর্যাদার আসনে বসাতে হবে। এবং এই সরকারের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রত্যেক শহীদের যেমন তাদেরকে সামনে আনা, আমাদের ফাউন্ডেশন করা হচ্ছে যে কারণে তাদের তালিকা নিশ্চিত করা, তাদেরকে সামনে আনা, জাতীয় বীর হিসেবে মর্যাদা, তাদের পরিবারের দায়িত্ব নেওয়া, আহতদের সত্যিকার দায়িত্বটা নেওয়া, এবং কেবল টেলিভিশন নিয়েতে না, এটা যে একটা খুব আন্তরিকভাবে এইটা খুঁজে খুঁজে বের করাটাও তাদের দায়িত্ব। সে সরকারের সে প্রয়োজনীয় লোকবল আছে, অথবা প্রয়োজনে ভলান্টারি গ্রুপকে সেই ক্ষমতা দেন এবং সে তাদেরকে সেই ব্যবস্থার জায়গা নেন। তো এইটা একটা কাজ। কিন্তু যে কথাটা আমি এখানের মধ্যে যাব যে ইতিহাসটা আমাদেরকে মানে এই যে একটা গণতান্ত্রিক প্রতিনিধিত্ব, সেইটাকে আমাদের জোরের সাথে সামনে আনা দরকার, সেইটা যেন আমাদের পরবর্তী প্রক্রিয়া থাকে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, ওনার প্রসঙ্গ সায়ন্তর কথা ধরে আমি এই জিনিসটা আবার তুলব, যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া দরকার। মানে বিগত সরকারের অনেক ধরনের বিশ্লেষণ হয়েছে, বহু টকশোতে আমি নিজে যে কথাটা বলেছি আজকে সেই কথাটা আবারও বলবো, যে একটা সরকার তার রাষ্ট্র প্রশাসনের বাকি সমস্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে এরকম একটা ডিল করেছেন যে আমাকে তোমরা বিনা ভোটে ক্ষমতা রাখবা, আর আমি তোমাদেরকে যা ইচ্ছা তাই করার লাইসেন্স দেব, এবং সেগুলোকে জায়েজ করা হবে, তাকে প্রোটেক্ট করা হবে, আবার ফাইলটা রেখে দেওয়া হবে। কেউ যদি একটু
এদিক ওদিক করতে চায় তখন ফাইল ব্যবহার হবে। যখন বিচারপতি এস.কে. সিনহা তার মানে আস্থায় ছিলেন তখন একরকম, সাথে সাথে তিনি যখন একটা কাজ করতে গিয়েছেন যেটা বিচার বিভাগের জন্যই, সেটা তার পছন্দ হয়নি, সাথে সাথে তাকে তার দুর্নীতির ফাইল বের করে বললেন উনি দুর্নীতিবাজ, এবং তারপরে তাকে কিভাবে প্রায় লাঞ্ছিত করে দেশ ত্যাগ করা হয়েছে। কাকে লাঞ্ছিত করা হয়েছিল? ওই প্রধান বিচারপতির চেয়ারটাকে, কিন্তু খালি ব্যক্তিকে না। তা আপনি প্রতিষ্ঠানকে যেভাবে লাথি মারা যায়, আপনি এই লাথিটা যে মারা যায় এইটা তারা করে দেখিয়ে দিয়েছেন যে কারো কোনো মাথা তোলার সুযোগ নাই, আমি সব কিছুকে তাবে রাখতে পারি। এই জায়গাটা, এই ডিলিংয়ের এই অবস্থাটাকে, এইরকম একটা ভয়ঙ্কর মানে বন্দোবস্ত, একটা রাষ্ট্রকে এন্টায়ারলি জনগণ থেকে বিচ্ছিন্ন করে তাকে একটা দমনের যন্ত্রে পরিণত করা, এর চাইতে বড় অপরাধ আর কী হতে পারে? এবং সেই অপরাধটার বিচার, ন্যায় বিচারটা আমাদের তাদেরকে পৌঁছে দেওয়া দরকার। আমাদের হত্যাকারী কেবল এটা টেকনিক্যাল ম্যাটার নয়, এটাকে আমি আবারও বলবো যে একটা বিশেষ হত্যা, তার একটা বিচার করছেন। এইটার যে পুরো রাজনৈতিক অপরাধটা, সেই অপরাধটা একটা আমাদের সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং আইনি দিক থেকে এটার বিচার হওয়া দরকার, এবং সেটা হলেই বাংলাদেশে নতুন একটা বন্দোবস্ত দাঁড়াবে। এক, দুই হচ্ছে যে তখনই আমরা আসলে আমাদের দেশটা আমরা চালাতে পারবো। আজকে বাংলাদেশের অবস্থা এই জায়গায়, এই যে ধরুন ভারত আমাদের প্রতিবেশী তো আমরা বলতে পারবো না, ভারতের সাথে আমরা সুসম্পর্ক চাই, কিন্তু ভারত তার নিজের স্বার্থে যদি মনে করে যে এখানে একটা দলকে ক্ষমতায় রাখতে হবে, বাকি এদের মানুষ ভোট দিতে পারুক, তারা বেঁচে থাকুক, কথা বলতে পারুক, এগুলো তাদের কোনো ব্যাপার না, তাহলে কি অবস্থা হয়? আমার মনে হয় ভারতের কর্তা ব্যক্তিরাও এখন বাংলাদেশের জনগণের ভাষাটা বুঝতে পারবেন। সুতরাং সুসম্পর্ক যদি হয়, সেটা আমরা শুরু থেকে বলেছি, সেটা সার্বভৌম মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের একটা যাকে বলে ইকুইটি, মানে অর্থাৎ ন্যায্যতার প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই জায়গাটা করার মতো রাজনীতি অভ্যন্তরে তৈরি করতে হয়। আমি যদি অভ্যন্তরীণভাবে জনগণকে ঐক্যবদ্ধ রাখতে না পারি, আমরা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো না। আমরা এমন একটা রাজনৈতিক ব্যবস্থা চাই যেটা ন্যায় বিচারের উপর দাঁড়িয়ে, যেটা সকলের জন্য সুযোগের সমতা সৃষ্টি করে, অর্থাৎ বৈষম্য সৃষ্টি করে না, বরং বৈষম্যহীন জায়গায় দেয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেটা মানুষের মর্যাদাটাকে প্রতিষ্ঠা করে, সেটার জন্য রাজনৈতিক ব্যবস্থা সবাই অংশীদার হতে পারে। সেই রাজনৈতিক বন্দোবস্তে সেইখানে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে সকলের যে অংশগ্রহণ, সকলকে নেয়ার যে প্রশ্ন, সেটা আমরা বলেছিলাম যে এই আন্দোলনের ছাত্রদের নেতৃত্ব এমন একটা অন্তর্বর্তী সরকার হওয়া দরকার যেখানে রাজনৈতিক দলগুলো যাচ্ছে না, কারণ রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যাবে। সেই অন্তর্বর্তী সরকারের ছাত্রদের আকাঙ্ক্ষা যাতে বাস্তবায়িত হয়, এবং সেটা ছাত্রদের অংশগ্রহণের মধ্যে দিয়ে শারীরিকভাবে তারা ওখানে আছেন, তারা যাতে সেই সমগ্র ছাত্র সমাজের কোটি ছাত্র যে আকাঙ্ক্ষা করেছে সেই প্রতিফলনটা যাতে এই সরকারের মধ্যে থাকে, সেটাই জনগণ প্রত্যাশা করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জাহিদুর রহমান, একটা ট্রেড অফের কথা আসলো, আমার কাছে মনে হয় ক্ষমতা ট্রেড অফেরই ব্যাপার। ধরুন একটা গণতান্ত্রিক ব্যবস্থা আছে, আপনি জনগণের সাথে ট্রেড অফ করেন, তুমি আমাকে ভোট দাও, আমি তোমাকে এটা দেবো, তুমি আমাকে ক্ষমতায় রাখো, আমি তোমাকে এটা দেবো। সো কেউ জনগণের জন্য মন থেকে সেবা করুক না করুক, তার যদি এই ট্রেড অফটাও সে করে, জনগণ কিন্তু ভালো থাকতে শুরু করে। এই জন্য আমরা বলি সবচেয়ে খারাপ গণতান্ত্রিক ব্যবস্থা বা নির্বাচনী ব্যবস্থাটাও অন্যান্য যে কোনো ব্যবস্থার চাইতে ভালো। কিন্তু যে ঘটনাটা ঘটলো এর আগে, আমি একটু আগেই বলেছিলাম ওই যে 14th সে বিখ্যাত কথা, আই এম দ্য স্টেট, শি বিকেম দ্য স্টেট, হয়ে উনি যেটা করেছেন আবারও ট্রেড অফের গল্প। সাকিব ভাই যেভাবে বললেন যে আপনি ভেতরের দিকেও ট্রেড অফ করলেন, ক্ষমতায় রাখো। আমরা একটা এক্সাম্পল খুব দিচ্ছিলাম, মানে জনাব বেনজির শত শত বিঘা জমি তো একদিনে কিনে ফেলেননি, অবশ্য একদিনে 4টা ফ্ল্যাট কিনেছিলেন গুলশানে, কিন্তু শত শত বিঘা জমি একদিনে কেনেননি। কোথায় কিনেছেন? গোপালগঞ্জে, কোটালীপাড়ার আশপাশে হিন্দু সম্প্রদায়ের জমি। আই রিটিয়ারেট যে এখানে হিন্দু সম্প্রদায়ের জমি, শত শত বিঘা জমি। কেউ কি জানতো না? কোনো কারণ নেই না জানার, কিন্তু ট্রেড অফ করেছেন। বেনজির আপনার হয়ে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ পদ, সেই ঢাকার কমিশনার থেকে শুরু করে ডিজি, র্যাব এবং আইজিপি থেকে শুরু করে, তাই তো ট্রেড অফ করেন। এবং এই ট্রেড অফ বাইরেও আছে। ইন্ডিয়ার সাথে কেন ভৃত্য হয়েছেন আপনি? ট্রেড অফ, আমাকে ক্ষমতায় রাখো, তুমি যা যা চাও আমি তা দিয়ে দেবো, আমার কিছু আসে যায় না, আমি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছি, সোজা বাংলা কথায়। মানে এমন সব ব্যাপার আমাদের দেশের স্বার্থবিরোধী হয়েছে। ধরুন আমাদের কোস্টে ইন্ডিয়ান রেডার আছে, সার্ভেইলেন্স রেডার। আমাদের সভরেন্টিকে আছে আসলে? এই প্রশ্ন আমরা করতে পারি। আমি সোনাদিয়ায় পোর্ট করব, সবচেয়ে সুটেবল জায়গা, ভারত বলল না ওটা করা যাবে না, আমরা করব না, আমরা মাতার বাড়িতে গেলাম। সো এইভাবে আমাদের সব কিছুকে আপনি ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন। অত্যন্ত অন্যায় চুক্তি করেছেন, গোড্ডা পাওয়ার প্ল্যান্ট, আদানির যে চুক্তি, সবচেয়ে গুরুত্বপূর্ণ অলিগার্ক মোদি সরকারের, করেছেন কেন? ভারত চেয়েছে।
এই কয়েকদিন আগে যে আপনি গেলেন, গিয়ে যতগুলো এমওইউ করেছেন এগুলোর ডিটেল স্টাডি আমরা করেছি, কথা বলেছি, জাস্ট ও চেয়েছে তাই করেছেন, ট্রেড অফ করছেন। আবার শুধু ভারতের সাথে ট্রেড অফ, আপনি চায়নার সাথে ট্রেড অফ করছেন। চায়না আমাদের এখানে ঢাকা থেকে মোংলা পোর্ট পর্যন্ত পদ্মা সেতুর যে রেল সংযোগ আছে প্রকল্প, আমরা অনেকে জানি না এই প্রকল্পটা সেতুর চেয়ে বড় প্রকল্প। সেতু 32,000 কোটি টাকা সোফার, এটা 40,000 কোটি টাকা হয়ে গেছে, এটা 50-60,000 কোটি টাকা হবে। আওয়ামীপন্থী অর্থনীতিবিদরা বলেন এটা ইকোনমিক্যালি কোনোদিনও ভায়াবল হবে না। আপনি প্রজেক্ট নিয়েছেন, আপনার খেতে হবে এবং আপনি কাউকে খুশি করতে হবে, ট্রেড অফ করছেন, রাশিয়াকে খুশি করছেন। নিরাপত্তা পরিষদে একটা এক্সট্রা ভেটো পাওয়ারের দেশ লাগবে। চায়না যদি কোনো কারণে আপনার পক্ষে না দাঁড়ায়, কারণ আমরা হয়তো অনেকে জানি সেটা হচ্ছে জাতিসংঘের অধীনে ফোর্স মোতায়েন অথবা নির্বাচন কোনো জায়গায় হবে কিনা তার জন্য কিন্তু নিরাপত্তা পরিষদের কাছ থেকে এটা পাস হতে হয়। তো কোনো দেশ ভেটো দিলে এটা হবে না। চায়না আপনার হাতে আছে সোফার অ্যাট দ্যাট মোমেন্ট, আপনি রাশিয়াকেও রাখলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানালেন অকল্পনীয় রকম খরচে, যথেষ্ট সময় নাই, দেখাবো যে এটা কয়লার চাইতে বেশি খরচ পড়ছে, তো আমি এটা বানাচ্ছি কেন? আসলে সব দেশ ওই বিদ্যুৎ প্রকল্প বানায় কারণ হচ্ছে ওটা চিপার হয় অ্যান্ড ক্লিন এনার্জি। জুনায়েদ সাকি একটি কথা বলছেন যে জনগণের মনের ভাষা জি। এটি ভারত বুঝতে পারবে, এই আমার বিষয়টা যদি সন্দেহ আপনি আছে না, একটু আলোকপাত বুঝতে পারা উচিত। কিন্তু এই যে ভারত কি করছে এটা খুব ইন্টারেস্টিং একটা তথ্য আছে। কিছুদিন আগে ওয়াশিংটন পোস্ট একটা দীর্ঘ রিপোর্ট করেছে আমাদের এখানে ভারতের তাদের লার্নিং কি হতে পারে। ওখানে ভারতের একজন বিশেষজ্ঞ খুব ইন্টারেস্টিংলি বলছে গত কয়েক বছরে বাংলাদেশ থেকে যেই ভারতে যাচ্ছিল সে এখানকার মানুষের তীব্র ভারতের বিরুদ্ধে ক্ষোভের কথা বলছিল। এটা তারা দেখছিলেন যেটা বাড়ছে, কিন্তু তারা মনে করেছিলেন শেখ হাসিনা মিলিটারি এবং ব্যুরোক্রেসিকে তারা এমনভাবে কন্ট্রোলে রাখতে পারবে যে তারা ক্ষমতায় থেকে যেতে পারবে, কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত সেটা হয় নাই। এখন ভারত শিখবে কিনা আমি আশা করি ভারতের শেখা উচিত। আমি জাকির ভাইয়ের সাথে একমত যে ভারতের সাথে কোনো রকমভাবে কোনো শত্রুতামূলক সম্পর্ক আমাদের দুই দেশ কারোর জন্যই ভালো না। কিন্তু আমরা যদি সাউথ এশিয়াতে ভারতের আচরণ দেখি, একদম প্রত্যেকটা দেশ ধরে ধরে দেখাতে পারবো সেখানে ভারত শ্রীলঙ্কা ধরতে পারবেন, নেপাল সব মানে এই সাউথ এশিয়ার কোনো দেশ, এমনকি ভুটানের মতো দেশ যে দেশের স্বাধীন কোনো ফরেন পলিসি নাই, সে দেশও এখন ভারতকে বাদ দিয়ে চায়নার মতো করে তার বর্ডার ডিসপিউট শেষ করছে। তো এইরকম পরিস্থিতি থেকে ভারত শিখবে কিনা আই রিয়ালি ডোন্ট নো। কারণ আমি প্রায় বলি ভারত আসলে শেখ হাসিনার মতো, ভারত মনে করে গায়ের জোর দিয়ে চাপ দিয়ে আপনি টর্চার করে আপনি তাকে আপনার বাগে রাখতে পারবেন, কিন্তু এটা হয় না আসলে। অসংখ্য ধন্যবাদ সুলাইমান চৌধুরী। আমাকে কি প্রশ্ন করবেন? প্রশ্ন তো ওভারঅল সেটা হয়েছে, দীর্ঘ আলোচনা হলো এই যে প্রতিবেশী দেশের শিক্ষা আমাদের কোন পথে এগোনো উচিত, আপনি যদি। আমি জুনায়েদ সাকি সাহেব এবং ডক্টর জাহিদের সঙ্গে সুর মিলিয়ে বলছি, আমরা ন্যায্যতার ভিত্তিতে, সার্বভৌমত্বের ভিত্তিতে ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। আর এর বিপরীত যদি কিছু দুইটা বিষয়, একটা ন্যায্যতা আর একটা সার্বভৌমত্ব। জি, কারেক্ট। আমরা তাদের সঙ্গে সুসম্পর্ক চাই। এই দেশের মানুষ, আমি তো এখন জনগণের কাতারে, আগে না আমলা ছিলাম, তার আগে অবশ্য জনগণের কাতারেই ছিলাম ছাত্র জীবনে, ওটা ভিন্ন কথা। এবং অতি সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ মানুষের প্রত্যাশা যে বিগত সরকার অর্থাৎ শেখ হাসিনা এবং তার দোসরদের, খুনিদের যারা গণহত্যা করেছে তাদের উপযুক্ত বিচার এই দেশের মাটিতে শেখ হাসিনার প্রণীত আইন দিয়ে হোক, এটা নিশ্চিত করা। আর অন্যান্য বিষয়াদি নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করে তাদের অগ্রাধিকার তালিকা প্রণয়ন করা, সেভাবে অগ্রসর হওয়া এবং একটা অবাধ ও নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা অত্যন্ত কঠিন কাজ। আমি একটু আগেই উল্লেখ করেছি, ওখানে গেলেই দেখবেন যে আপনার কত পশম বাঁচতে হয়, আপনার কম্বল থাকবে কিনা, অত্যন্ত কঠিন বিষয়। তবুও আমরা আশা করব যে এই সরকার এটা পারবে, কারণ আমরা সবাই তাদেরকে সহযোগিতা করব। এটা 3 বছর লাগুক, 5 বছর লাগুক। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। শাখাওয়াত হোসেন শান্ত, এতদিন, হ্যাঁ জি আপনাকে সময় দেব। শাখাওয়াত হোসেন শান্ত, এতদিন যে ব্যবসায়ীরা শেখ হাসিনার কাছে গিয়ে বলতেন যে আপনি যতদিন আছে আপনার সঙ্গে আছি, সেই ব্যবসায়ীরাই কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকারকেও নানান কথা বলছেন। হ্যাঁ,
আমি ছোট করে যদি একটু আমরা একবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে সঙ্গে ব্যবসায়ীদের যে ছবিটা দেখলাম, আমি ঠিক একই ফ্রেমে শেখ হাসিনার সঙ্গে তাদের বেশিরভাগের এইভাবে দাঁড়িয়ে ছবি দেখেছি। তাদের বক্তব্যে সুমনের গান উদ্ধৃত করে যেইভাবে প্রথমত তোমাকে চাই, শেষ পর্যন্ত শেখ হাসিনাকে চাওয়ার গান গেয়েছে, সেই সব নেতারাই এখন এটা করছেন, এটাই এদের বেশিরভাগের ক্যারেক্টার। কিন্তু শেখ হাসিনা তাদের যেভাবে লুটপাট করার, সিন্ডিকেট বাণিজ্য করার সুযোগ দিয়েছেন, এই সরকার সেটা দিবে না, এটা আমার প্রত্যাশা, এবং আমি আশা করি সেটা বাস্তবায়ন হবে। আর আমরা সবাই সাধারণত এটাই করে, ধরেন যে চায় না 2018 সাল এবং 2024 সালের নির্বাচনে কি করে ইন্ডিয়াকে পরাজিত করে সবার আগে সোনার নৌকা বানিয়ে রাষ্ট্রদূত শেখ হাসিনার কাছে ছুটতে পারেন, সেই প্রতিযোগিতায় নেমেছিল। 10 বছরে কোনোদিন বিএনপি অফিসে যায়নি সেই চায়নার রাষ্ট্রদূত, কিন্তু গতকাল বিএনপি অফিসে গেল, মিটিং করলো, একসঙ্গে প্রেস কনফারেন্স করলো। সুতরাং এটা হয়, এটা আমি পজিটিভলি দেখি। এইটা তাদের যেহেতু বিনিয়োগ আছে, সেটা আমাদের ইউএসের সঙ্গে সম্পর্ক দরকার, আমাদের চায়নাকে দরকার উন্নয়নের জন্য, আমাদের প্রতিবেশী দেশ হিসেবে ভারতকেও দরকার, কিন্তু প্রত্যেকের সঙ্গে সম্পর্ক হতে হবে আত্মমর্যাদা, সার্বভৌমত্ব ও ন্যায্যতার ভিত্তিতে। অসংখ্য ধন্যবাদ জুনায়েদ সাকি। যে কথাটা বলতে চাচ্ছিলাম যে ভারতের উপলব্ধি করা দরকার, মানে এইটা উপলব্ধি প্রত্যেক দেশেরই করা দরকার যে বাংলাদেশের জনগণ বাংলাদেশের সার্বভৌমত্বটা চায়। সঠিক। এইটা খর্ব করে কারোর সাথে সম্পর্ক করাটা, যারা করতে যাইবেন তারা জনগণের চোখে দেশদ্রোহী অথবা দেশের শত্রু হিসেবে চিহ্নিত হবেন, সেটা কিন্তু এই অভ্যুত্থান আমাদেরকে ইয়ে করে দিয়েছে। ফলে আর ভারতের স্বার্থ মধ্যে কিন্তু মানে এক ধরনের, যেমন ধরেন ভারতের স্বার্থ কোনো একক স্বার্থ না, মানে ভারত এখন বিজেপি যে স্বার্থ দিচ্ছে সেটা ভারতের সমগ্র জনগণের স্বার্থ কিনা সেটাও একটা প্রশ্ন। এবং তাদের রাজনৈতিক সুবিধায় বাংলাদেশে যেভাবে তারা রাজনীতি সাজাতে চায় সেইটা আমাদেরকেও বিবেচনায় রাখতে হবে, বাংলাদেশের মানুষকেও, যে আজকে বাংলাদেশে যখন মানে এটা বিস্তারিত আলোচনা করা যাবে হয়তো কখনো এই বিষয়টা সামনে আসলে। আমি যে কথাটা একটু বলতে চাইছি যে ফ্যাসিস্ট শাসনের এবং ফ্যাসিস্ট কলাকৌশলের বিপরীতে আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক একটা রাষ্ট্র পরিচালনা করতে চাই। শাসন কথাটাই কলোনিয়াল এবং তার মধ্যে দমনের এবং একটা প্রভুত্ব করার ব্যাপার আছে। রাষ্ট্র পরিচালনার যারা দায়িত্ব নেবেন তারা জনগণের কাছে জবাবদিহিতা করবেন, কারণ তাদের দ্বারাই তারা নির্বাচিত। এই দুটোর পার্থক্য হচ্ছে এই যে ফ্যাসিস্টরা খুন করে, খুনকে আবার জায়েজ করে, হ্যাঁ, যিনি খুন হলেন তার উপরে তার দায়িত্ব চাপিয়ে দেয়। আমরা কিন্তু একেবারেই ন্যায় বিচারের কথা বলছি, কেউ যাতে নিজেকে তার ভিকটিম করতে না, মানে যেমন ভিকটিমুড খেলে গত শাসনটা কিভাবে ভিকটিমুডের উপর দাঁড়ায় ছিল, আপনি শাসকদের যুক্তিগুলোর দিকে তাকাবেন, ভবিষ্যতেও যাতে এই শাসকদের প্রতি আমরা যে ন্যায় বিচার দিতে চাইছি সেটা কোনোভাবে তারা ভিকটিমুড খেলতে না পারে। আমাদের ন্যায় বিচারটা সেরকম হওয়া দরকার। ফ্যাসিস্টদের পন্থায় আমাদের কিন্তু মানে কোনোভাবে আমরা আগালে আমরা হয়তো আবারও তাদেরই রিভাইভালের, পুনর্জীবনের বীজ বপন করব। অসংখ্য ধন্যবাদ জাহিদুর রহমান। একেবারেই শেষে খুব সহজ কথা, সেটা হলো যে স্বপ্ন নিয়ে আমরা খুব বিপ্লব করতে চাই না। আমরা কি চেয়েছি? আমরা খুব সাধারণ কিছু চেয়েছি, সেটা হলো আমাদের একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে, আমরা ভোট দিতে পারবো, আমাদের প্রশাসনটা, আমার একটু দুর্নীতি আমরা মেনেও নিচ্ছিলাম মানে মোটা দাগে, কিন্তু আপনি শত শত হাজার হাজার কোটি টাকার হিসাব করবেন, এত করাপ্ট কিছু হবে না, মোটা দাগে সুশাসন থাকবে, মানুষের অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি হবে, মানুষের একটা ভবিষ্যৎ থাকবে, এবং যেটা সবচেয়ে জরুরি কথা, আপনাকে মানুষ হিসাবে দেখবে সরকার বা স্টেট। মানে এতদিন পর্যন্ত আওয়ামী লীগের বহু মানুষ আমাদের দিকে এমনভাবে তাকিয়েছে, অন্যদের দিকে এমনভাবে তাকিয়েছে, তারা ঠিক মানুষের দিকে তাকাচ্ছে না। এই বোধটা দরকার। যেদিন স্টেট বা সরকার আপনাকে মানুষ মনে করবে, আমি ফ্র্যাঙ্কলি মনে করি, ট্রুলি বিলিভ করি, সেদিন দেখবেন অন্য সমস্যাগুলো থাকছে না। ও আপনার জন্য নানান কিছু করবে, আপনার শিক্ষার ব্যবস্থা করবে, স্বাস্থ্যের ব্যবস্থা করবে, আপনার জন্য সার্ভিস নিশ্চিত করবে, জাস্ট আপনাকে মানুষ মনে করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের এখানে এসে মূল্যবান কিছু কথা বলবার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে যে কথা দিয়ে শেষ করতে চাই সেটি হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়, জাতি ব্যর্থ হয়ে যাবে, কিন্তু এই সরকারের ব্যর্থ হবার কোনো স্কোপ নেই। এই ভাবনায় আমাদের ভাবতে হবে। আর এই সরকারের যেসব দুর্বলতা রয়েছে কিংবা সরকার পরিচালনায় যেসব দুর্বলতা রয়েছে, আমরা প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে নিঃসংকোচে এবং নির্ভয়ে সে বিষয়ে কোনো পরামর্শ কিংবা গাইডলাইন উপস্থাপন করতে পারি, আমার মনে হয় জাতি যে ধরনের শাসন ব্যবস্থা প্রত্যাশা করে সেই শাসন ব্যবস্থায় আমরা ফিরে যেতে পারবো। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দর্শক, বলে রাখি,
এসএটিভি সংলাপ পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।